আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, স্কুল অফ এক্সেলেন্সের ফাইনাল রিভিশন কোর্স এফআরসি স্কুল অফ এক্সিলেন্সের ফাইনাল রিভিশন কোর্স এফআরসি 2026 কোর্সের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইয়াসিন শেখ, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগে। তোমরা যারা আজকে ক্লাসটি করছো, আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের রেওয়া মিল ও ব্যাংক সমন্বয় বিবরণী এই টপিকটি নিয়ে আলোচনা করব। তো তোমরা এই দুটি অধ্যায়ের এমসিকিউ এবং বেসিক আলোচনা সহ যে সৃজনশীলগুলো আছে এগুলো কিভাবে সমাধান করা যায় এই বিষয়গুলো নিয়ে আজকের ক্লাসে আমরা কথা বলবো। তা আমাদের ক্লাসটি আমরা শুরু করব, তার পূর্বে তোমরা যারা ক্লাসটিতে জয়েন করেছো এবং যারা ক্লাসের যারা ক্লাসের ক্লাস সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাদেরকে বলতে পারো। তোমরা কমেন্টে জানালে আমি সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। আমাদের ক্লাসের প্রথম টপিক আমরা রেওয়া মিল নিয়ে আলোচনা করব, এরপরে আমরা ব্যাংক সমন্বয় বিবরণীতে যাব। তো প্রথমে দেখো, রেওয়া মিল আসলে কি। রেওয়া মিল আসলে কি এটি আমাদেরকে জানতে হবে, সংজ্ঞাটি আমাদেরকে জানতে হবে। রেওয়া মিল আসলে কি দেখো, রেওয়া মিল বলতে তোমাদের যদি বইয়ের ভাষায় বলো যে ডেবিট ক্রেডিটের গাণিতিক সমতা প্রমাণ, ডেবিট ক্রেডিটের গাণিতিক সমতা প্রমাণ ও আর্থিক বিবরণী প্রস্তুতকে সহজ করার উদ্দেশ্যে সাধারণ খতিয়ানে রক্ষিত সক্রিয় হিসাবসমূহের শিরোনাম ও জের নিয়ে যে তালিকা প্রস্তুত করা হয় তাকে রেওয়া মিল বলা হয়। তাহলে আমরা খতিয়ানের জের সমূহ নিয়ে যে খসড়া তালিকা তৈরি করি সেটিকে আমরা মূলত রেওয়া মিল বলে থাকি। এখন এই রেওয়া মিল কিন্তু আমাদের কোনো বাধ্যতামূলক কোনো ধাপ নয় হিসাব চক্রের। এটি আমরা জানি যে হিসাব চক্রের চতুর্থ ধাপ বা একটি ঐচ্ছিক ধাপ। এটি মূলত গাণিতিক শুদ্ধতা করার জন্য করা হয় এবং আমরা জানি হিসাব চক্রে 3বার রেওয়ামিল করা হয়। এবং এই যে আমরা প্রথম যে ট্রায়াল ব্যালেন্স বা রেওয়ামিল বলছি, এটি কিন্তু প্রথম যে রেওয়ামিল অর্থাৎ খতিয়ানের যে জেরগুলো রয়েছে সেগুলো নিয়ে করা হয়। এখন এটি হচ্ছে আমাদের হিসাব চক্রের বা আধুনিক হিসাব চক্রের চতুর্থ ধাপ। কত ধাপ বললাম? চতুর্থ ধাপ। তাহলে রেওয়ামিল হচ্ছে আমাদের হিসাব চক্রের চতুর্থ ধাপ, আধুনিক হিসাব বিজ্ঞানের চতুর্থ ধাপ। এরপরে দেখো, রেওয়ামিলের প্রধান উদ্দেশ্য দুইটি। প্রধান উদ্দেশ্য কয়টি? দুইটি। রেওয়ামিলের প্রধান উদ্দেশ্য হচ্ছে দুইটি: ডেবিট ও ক্রেডিটের গাণিতিক সমতা প্রমাণ করা এবং আর্থিক বিবরণী প্রস্তুতকে সহজ করা। তাহলে এই যে যে দুটি উদ্দেশ্য তোমাদের এমসিকিউতে যদি আসে, রেওয়ামিলের উদ্দেশ্য কি, কখনো কখনো দেখবা যে ডেবিট ক্রেডিটের গাণিতিক ক্ষমতা প্রমাণ করা, আবার কখনো কখনো দেখবা আর্থিক বিবরণী প্রস্তুতকে সহজ করা। এজন্য আমরা রেওয়ামিলকে বলে থাকি সংক্ষিপ্তকরণ। রেওয়ামিলকে আমরা কি নামে ডাকতে পারি? রেওয়ামিলের এই দুটি উদ্দেশ্যের কারণে আমরা রেওয়ামিলকে সংক্ষিপ্তকরণ ধাপ বলে থাকি। কোন ধাপ বলে থাকি? সংক্ষিপ্তকরণ। সংক্ষিপ্তকরণ। তাহলে এই যে সংক্ষিপ্তকরণ ধাপ, রেওয়ামিলকে আমরা যে সংক্ষিপ্তকরণ ধাপ বলছি, এটি মূলত এই দুটি উদ্দেশ্য যেহেতু আমাদের সম্পন্ন হয় এজন্য আমরা বলে থাকি। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপর দেখো, রেওয়ামিল প্রস্তুত করা হয় একটি নির্দিষ্ট তারিখের জন্য। যদি কখনো প্রশ্ন আসে রেওয়ামিল কখন প্রস্তুত করা হয়, রেওয়ামিল যে কোনো সময় নির্দিষ্ট তারিখের জন্য প্রস্তুত করা যায়। অর্থাৎ আমরা যেমন আর্থিক অবস্থার বিবরণী নির্দিষ্ট তারিখে করতে পারি, ঠিক একইভাবে রেওয়ামিলও কিন্তু একটি নির্দিষ্ট তারিখের জন্য করা হয়। কোনো হিসাবকাল বা হিসাব বছরের জন্য করা হয় না। কোনো হিসাবকাল বা হিসাব বছরের জন্য করা হয় না। এটি হিসাব চক্রের চতুর্থ ধাপ, তোমাদেরকে আগেই বলেছি। আধুনিক হিসাব বিজ্ঞানে একটি হিসাব চক্রে 3বার রেওয়ামিল প্রস্তুত করা হয়। ওকে, তো এই ছিল আমাদের রেওয়ামিল সংক্রান্ত একেবারে বেসিক তথ্যগুলো। এই তথ্যগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে, না জানলে তোমরা এমসিকিউগুলো আনসার করতে পারবা না। আমরা আমাদের পরবর্তী স্লাইডে দেখি রেওয়ামিল সম্পর্কে আর কি কি বলা হচ্ছে। দেখো, সাধারণ খতিয়ানে সংরক্ষিত সকল হিসাব অর্থাৎ সম্পত্তি, দায়, মালিকানা সত্ত্ব, আয় ও ব্যয়। এই যে এখানে যে বলা হচ্ছে সম্পত্তি, দায়, মালিকানা সত্ত্ব, আয় ও ব্যয়, এই পাঁচটি আমরা দেখেছি আধুনিক হিসাব বিজ্ঞানে। আধুনিক হিসাব বিজ্ঞানে এই পাঁচটিকে বলা হয় পাঁচটি হিসাব খাত বলা হয়, পাঁচটি হিসাব। তাহলে এই যে পাঁচটি হিসাব রয়েছে আধুনিক হিসাব বিজ্ঞানে, সেই পাঁচটি হিসাবের সকল সাধারণ জের নিয়ে আমরা কি প্রস্তুত করি? রেওয়ামিল প্রস্তুত করি। আচ্ছা, এখন ডেবিট দিকে কোনগুলো যাবে এবং ক্রেডিট দিকে কোনগুলো যাবে এটি আমাদেরকে বিবেচ্য বিষয়। এখন দেখো, ডেবিট দিকে যাবে আমাদের সম্পত্তি ও ব্যয় হিসাবের জের। কোনগুলো যাবে? সম্পত্তি ও ব্যয় হিসাবের জের। একইভাবে আমরা যে প্রত্যেকটি হিসাবের একটি করে বিপরীত হিসাব আমরা দেখি, যেমন সম্পত্তির বিপরীত বিপরীত সম্পত্তি, মালিকানা সত্ত্বের বিপরীত বিপরীত মালিকানা সত্ত্ব। এখন যেহেতু আরো 3টি হিসাব আমাদের দায়, মালিকানা সত্ত্ব এবং আয় রয়েছে, এগুলো ক্রেডিটে যায়। তো এই ক্রেডিটের বিপরীত হিসাবগুলো কিন্তু ডেবিটে যাবে, অর্থাৎ বিপরীত মালিকানা সত্ত্ব। যেমন তোমরা বিপরীত মালিকানা সত্ত্ব হিসেবে বলতে পারো উত্তোলনকে। কাকে বলতে পারো? উত্তোলনকে। কাকে বলতে পারো? উত্তোলনকে। বিপরীত আয় হিসাবে কি বলতে পারো? বিপরীত আয় হিসাবে বলতে পারো বিক্রয় ফেরত। কাকে বলতে পারো? বিক্রয় ফেরতকে। বিক্রয় ফেরতকে। এরপর দেখো, বিপরীত সম্পত্তি ও বিপরীত ব্যয় রয়েছে যেগুলো ক্রেডিট হবে। আমরা জানি দায়, মালিকানা সত্ত্ব, আয় হিসাবের জেরকে আমরা রেওয়ামিলের ক্রেডিটে দেখাই। কিন্তু এর পাশাপাশি এই যে এখানে যে সম্পদ এবং ব্যয় দেখালাম, এই দুটির বিপরীত হিসাব, এই দুটির বিপরীত হিসাব আবার
ক্রেডিট হবে। তাহলে সম্পত্তির বিপরীত হতে পারে বিপরীত সম্পত্তি, যেমন পুঞ্জীভূত অবচয়, যেমন আমরা বলতে পারি পুঞ্জীভূত অবচয়। একইভাবে আমরা বিপরীত ব্যয় কাকে বলতে পারি, বিপরীত ব্যয় কাকে বলতে পারি, যেমন ক্রয় ফেরত। কি বলতে পারি? ক্রয় ফেরত। ওকে। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে, কোনগুলো ডেবিটে যাবে এবং কোনগুলো ক্রেডিটে যাবে। তো এটা ছিল আমাদের রেওয়ামিলের ডেবিট এবং ক্রেডিট দিকে কোন হিসাব খাতগুলো যাবে, এগুলো আমাদের বিবেচ্য বিষয়। এখন প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের পরবর্তী স্লাইডে কি রয়েছে এগুলো একটু দেখি। রেওয়ামিল যেমন আমাদের, আমরা দুটি উদ্দেশ্যে রেওয়ামিল করে থাকি, একটি হচ্ছে হিসাবের সমতা নির্ণয় করা এবং গাণিতিক শুদ্ধতা যাচাই করা, তোমরা জানো। এবং এই দুটি উদ্দেশ্য শুধুমাত্র হাসিল হয় বিষয়টি এমন নয়, বরং রেওয়ামিল করার সময় এর কিছু সীমাবদ্ধতা পরিলক্ষিত হয়। অর্থাৎ রেয়ামিল দুই পাশে টাকার অঙ্ক মিলে গেলেই যে হচ্ছে এর গাণিতিক শুদ্ধতা প্রমাণিত হয়, বিষয়টি এমন নয়, এর কিছু সীমাবদ্ধতা রয়েছে। যেমন রেয়ামিলের যোগফলের সমতা সর্বদা হিসাব নিকাশের গাণিতিক শুদ্ধতার অকাট্য প্রমাণ নয়। তারপর বলছে কেননা হিসাব নিকাশে কিছু কিছু ভুল থাকা সত্ত্বেও রেয়ামিল মিলে যায়। এই যে কিছু কিছু ভুল থাকা সত্ত্বেও যে রেয়ামিল মিলে যায়, এটিই মূলত রেয়ামিলের মূল সীমাবদ্ধতা। এখন দেখো, হিসাব নিকাশে ভুল থাকা সত্ত্বেও রেয়ামিল মিলে যায় বলে এদেরকে রেয়ামিলের সীমাবদ্ধতা বলে। রেয়ামিলে যেসব ভুল ধরা পড়ে না সেসব ভুল, অর্থাৎ যেসব ভুল আহ, থাকা সত্ত্বেও রেয়ামিল মিলে যাবে, এটিই মূলত রেয়ামিলের সীমাবদ্ধতা। এখন বলছে সেই সব ভুলকে সনাতন হিসাব বিজ্ঞান অনুসারে দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। এখন রেয়ামিলে যেসব ভুল ধরা পড়ে না এই দুটিকে আমরা ভাগ করতে পারি দুই ভাগে, একটি হচ্ছে নীতিগত ভুল আর একটি হচ্ছে করণিক ভুল। তাহলে রেয়ামিলে যেসব ভুল ধরা পড়ে না এটিকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি সনাতন হিসাব বিজ্ঞান অনুযায়ী? দুই ভাগে। এখন এই দুই ভাগকে আমরা আবার ব্রডলি যদি একটু আলোচনা করি, তাহলে এই যে নীতিগত ভুলের ভিতর কি আছে এবং করণিকের ভিতর কি কি আছে এগুলো আমাদেরকে একটু দেখতে হবে। দেখো, এই যে যে দুই ধরনের ভুল দেখলাম, এর ভিতর প্রথমটি যেহেতু নীতিগত ভুল, এর ভিতর আর কোনো প্রকার নেই। নীতিগত ভুল একটাই প্রকার হয় এবং এটি কি সেটিও আমি তোমাদেরকে ব্যাখ্যা হিসেবে দেখাবো। কিন্তু এই যে করণিক ভুল যেটি রয়েছে, এটির ভিতর আবার কয়েক প্রকার রয়েছে। আমরা সাধারণত পাঁচ প্রকার দেখি করণিক ভুল। একটি হচ্ছে বাদ পড়ার ভুল, লেখার ভুল, পরিপূরক ভুল, বেদাখিলার ভুল এবং সম্পূর্ণ উল্টা দাখিলা দেওয়ার ভুল। এই যে যে পাঁচ প্রকার, এই যে যে পাঁচ প্রকার পরিপূরক ভুল বা হচ্ছে তোমাদের করণিক ভুল যে দেখলা, এটা হচ্ছে হিসাব রক্ষক করে থাকে। এখন আমরা এই পাঁচ প্রকার এবং নীতিগত ভুল এটির একটু ব্যাখ্যা আলোচনা করে নিই, যেন তোমাদের এমসিকিউ গুলো সলভ করতে সুবিধা হয়। তো দেখো, এই যে মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় লেনদেনে লিপিবদ্ধ করা বা মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেনে লিপিবদ্ধ করা, এই ভুলকে আমরা বলবো নীতিগত ভুল। অর্থাৎ কখনো যদি আমরা মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় করে লিপিবদ্ধ করে করে ফেলি, অথবা আমরা যদি মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় লেনদেনে লিপিবদ্ধ করে ফেলি, অর্থাৎ মূলধনকে মুনাফা জাতীয় বা মুনাফাকে মূলধন জাতীয়, এর যে কোনো একটি করলেই সেটি হয়ে যাবে নীতিগত ভুল। এখন এই নীতিগত ভুল এক প্রকার তোমরা জেনেছো, এর কয়েকটি উদাহরণ যদি আমরা বলি। দেখো, উদাহরণ হিসাবে এখানে আমি দিয়েছি দুইটি উদাহরণ। একটি হচ্ছে 20,000 টাকার আসবাবপত্র ক্রয় করে ক্রয় হিসাবে লিপিবদ্ধ করা হলো। এখন এই যে দেখো, আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয়, এটিকে আমরা কি হিসাবে লিখেছি? ক্রয় হিসাবে লিপিবদ্ধ করেছি। কি হিসাবে লিপিবদ্ধ করেছি? ক্রয় হিসাবে। তাহলে আসবাবপত্র আমাদের একটি সম্পদ হিসাব। কোন জাতীয় হিসাব? একটি সম্পদ হিসাব। আসবাবপত্র একটি সম্পদ হিসাব। তাহলে এই যে সম্পদ হিসাব, সম্পদকে আমরা সম্পদে না লিখে ক্রয় মানে ব্যয় হিসাব খাতে লিখিয়ে দেখিয়ে দিয়েছি। তাহলে এই সম্পদ ছিল আমাদের মূলত মূলধন জাতীয় হিসাব। কোন ধরনের হিসাব ছিল? মূলধন জাতীয়। কিন্তু আমরা করে ফেলেছি সেটিকে মুনাফা জাতীয়। কি জাতীয় করেছি? মুনাফা জাতীয়। মূলধনকে যদি মুনাফা জাতীয় দেখাই, তাহলে এটি হয়ে যাবে আমাদের একটি নীতিগত ভুল। আবার দেখো, পণ্য ক্রয় করে, এই যে পণ্য ক্রয়, পণ্য ক্রয় করেছি করে আমরা লিখেছি সরঞ্জাম হিসাবে। কি হিসাবে লিখেছি? সরঞ্জাম হিসাবে। তাহলে এই যে সরঞ্জাম হিসাব, সরঞ্জাম হিসাব হচ্ছে একটি সম্পদ, আর ক্রয় হচ্ছে একটি মুনাফা জাতীয় ব্যয়। তাহলে এইটাকে আমরা যদি লিখি মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয় বা মুনাফা জাতীয় বললেই হবে, মুনাফা জাতীয় ব্যয়। আর এটি হচ্ছে আমাদের মূলধন জাতীয় ব্যয়। এটি হচ্ছে আমাদের মূলধন জাতীয় ব্যয়। কোন ধরনের ব্যয়? মূলধন জাতীয় ব্যয়। ওকে। তাহলে এই যে মুনাফা জাতীয় ব্যয়কে যে মূলধন জাতীয় ব্যয়কে দেখালাম, এটিও আমাদের একটি নীতিগত ভুল হয়ে গিয়েছে। তো এই যে এই দুটি বিষয় তোমাদেরকে যদি একটু খেয়াল রাখতে পারো, তাহলে তোমরা বুঝতে পারবা কোনটি হচ্ছে নীতিগত ভুল, কোনটি হচ্ছে আমাদের করণিক ভুল। এরপরে দেখো, আমাদের যে করণিক ভুলের ভিতর যে পাঁচটি ছিল, সেই পাঁচটির ভিতর প্রথমটি রয়েছে বাদ পড়ার ভুল। অর্থাৎ হিসাব থেকে একটি হিসাব বা একটি লেনদেন সম্পূর্ণরূপে যদি বাদ পড়ে যায়, তাহলে আমরা সেটিকে বলবো বাদ পড়ার ভুল। অর্থাৎ এই লেনদেনটি দুটি পক্ষই কিন্তু বাদ পড়তে হবে। দেখো, কোনো লেনদেন হিসাব নিকাশের বৈষম্যে লিপিবদ্ধকরণ থেকে সম্পূর্ণরূপে বাদ পড়ে গেলে তাকে বলা হয় বাদ পড়ার ভুল। এখন এই যে ধারে পণ্য ক্রয় 40,000 টাকা, হিসাব বিজ্ঞানের কোথাও লিপিবদ্ধ করা হয়নি। অর্থাৎ এই যে ধারে ক্রয় আমরা যে করলাম, তাহলে আমাদের হতো ক্রয় হিসাব ডেবিট এবং প্রদেয় হিসাব ক্রেডিট। কি হতো? প্রদেয় হিসাব
ক্রেডিট, এটি আমরা জাবেদাও করিনি, তারপরে আমরা খতিয়ানেও স্থানান্তর করিনি। অর্থাৎ এই দুটি দুটি হিসাব খাত, এখানে যে দুটি হিসাব খাত রয়েছে এর কোনোটি আমরা কিন্তু আনিনি, এর কোনোটি আমরা হিসাব হিসাবভুক্ত করতে পারিনি। এজন্য একটি লেনদেন যদি সম্পূর্ণরূপে বাদ পড়ে যায় তাহলে সেটি হবে বাদ পড়ার ভুল। আবার তুমি যদি এই যে এখান থেকে যদি ক্রয়টাকে দেখাইছো কিন্তু প্রদেয় দেখাও নাই, তাহলে কিন্তু সেটা বাদ পড়ার ভুল হবে না। অর্থাৎ একটি লেনদেনের ক্ষেত্রে যতগুলো পক্ষ জড়িত আছে সে তার সম্পূর্ণগুলো বা সবগুলোই যদি বাদ পড়ে যায় সেক্ষেত্রে আমরা বলবো সেটিকে বাদ পড়ার ভুল। এরপরে দেখো লেখার ভুল। লেখার ভুল, এখন দেখো কোনো লেনদেন প্রাথমিকভাবে লিপিবদ্ধ করার সময় টাকার পরিমাণে ভুল হলে তাকে লেখার ভুল বলে বা প্রাথমিক লিখনের ভুল বলে। এই যে প্রাথমিক লিখনের ভুল, এখানে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, একটা লেখার ভুল আছে ধরা পড়ে, আরেকটি লেখার ভুল আছে ধরা পড়ে না। তোমরা অনেক সময় দেখবা যে হচ্ছে নিচের কোন ভুলটি ধরা পড়ে, এই কোনো কোনো প্রশ্নে দেখবা লেখার ভুল ধরা পড়ে না, আবার কোনো কোনো প্রশ্নে দেখবা লেখার ভুল ধরা পড়ে। এখন এই বিষয়টা একটু ক্লিয়ার হতে হবে তোমাদের কাছে। দেখো এই যে 50,000 টাকার পণ্য ধারে ক্রয় করে জাবেদাভুক্ত করার সময় উভয় পক্ষে মানে ক্রয় হিসাবে ও পাওনাদার হিসাবে 5,000 টাকা লেখা হলো, এই লেখার ভুলটি ধরা পড়বে না, এই লেখার ভুলটি ধরা পড়ে না, ধরা পড়ে না। আবার এই একই লেনদেন দিয়ে আমরা যদি অন্যভাবে একটু লিখি, ধরো তুমি এই যে ক্রয় হিসাবে লিখলা, এটির ক্ষেত্রে ক্রয় লিখলা 5,000 টাকা, কিন্তু প্রদেয় হিসাবে লিখলা প্রদেয় হিসাবে লিখলা 50,000 টাকা। তাহলে এটি হয়ে যাবে একটি এক পক্ষের ভুল, এটি হয়ে যাবে একটি এক পক্ষের ভুল, যেটি কিন্তু ধরা পড়বে, এটি ধরা পড়বে, এটি ধরা পড়বে। তাহলে ধরা পড়বে, এই ভুলটি ধরা পড়বে, এই ভুলটি ধরা পড়বে। তাহলে দেখো লেখার ভুল যদি তুমি উভয় পক্ষে সমপরিমাণ টাকার অঙ্ক ভুল করো সেটিকে আমরা বলবো লেখার ভুল বা প্রাথমিক লিখনের ভুল, কিন্তু এক পক্ষে যদি হয় সেটিকে আমরা লেখার ভুল বলতে পারবো না। ওকে, এরপর দেখো পরিপূরক ভুল। একটি ভুলের দ্বারা অপর একটি ভুল যদি সংশোধন হয়ে যায় সেটিকে আমরা বলি পরিপূরক ভুল। একটি ভুলের দ্বারা অপর একটি ভুল যদি সংশোধন হয়ে যায় সেটিকে আমরা বলি পরিপূরক ভুল। অর্থাৎ দেখো এখন উদাহরণটা যদি দেখো তাহলে তোমরা একটু বুঝতে পারবা। বেতন হিসাবের ডেবিট দিকে 50 টাকা কম লেখা হয়েছে, তাহলে আমরা বেতন ধরো বেতন ধরো 500 টাকা ছিল, আমি 450 টাকা লিখেছি। এখন দেখো এবং ক্রয় হিসাবের ডেবিট দিকে 50 টাকা বেশি লেখা হয়েছে। এখন আমার ক্রয় লেখার কথা ছিল ধরো 500 টাকা, আমি সেটাকে লিখে দিয়েছি 550 টাকা। এখানে দুটি হিসাবই ডেবিট, এই দুটি হিসাবই হচ্ছে ডেবিট। তাহলে দেখো একটা ভুল দ্বারা এই একটা ভুলের ক্ষেত্রে আমি হচ্ছে ডেবিটে 50 টাকা কম লিখেছিলাম, অন্য একটা হিসাব খাতে এসে সেই 50 টাকা বাড়িয়ে দিচ্ছি। তাহলে আমার আলটিমেটলি কি হচ্ছে, আলটিমেটলি কনসিকুয়েন্স বা ফলাফল হচ্ছে তোমাদের কি যে আহ, একটা ভুল দ্বারা আর একটা ভুল সংশোধন হয়ে যাচ্ছে। এই যদি এই ধরনের কোনো ভুল ঘটে যে একটি ভুল দ্বারা অন্য একটি ভুল সংশোধন হয়ে যায় তখন আমরা সেটিকে বলবো পরিপূরক ভুল। এরপরে দেখো বেদাখিলার ভুল। বেদাখিলার ভুল, দেখো একটি নির্দিষ্ট হিসাবে ডেবিট বা ক্রেডিট করার পরিবর্তে সমজাতীয় অপর একটি হিসাবকে ডেবিট বা ক্রেডিট করলে যে ভুল হয় তাকে আমরা বলি বেদাখিলার ভুল, অর্থাৎ সমজাতীয় হিসাবের ভুল। এটিকে তোমরা অন্য নামে সমজাতীয় হিসাবের ভুল বলতে পারো। এটিকে যদি আমি আরেকটু ভালোভাবে লিখি তাহলে তোমরা বুঝবা যে মুনাফা জাতীয় মুনাফা জাতীয় মুনাফা জাতীয় হিসাবকে অন্য কোনো অন্য একটি মুনাফা জাতীয়তে রূপান্তর করা, অন্য একটি মুনাফা জাতীয় হিসাবে লিপিবদ্ধ করা, মুনাফা জাতীয় লেনদেনে লিপিবদ্ধ করা, হিসাবে লিপিবদ্ধ করা, হিসাবে লেখা। আর মূলধন জাতীয়কে যদি তোমরা বলো মূলধন জাতীয়কে তাহলে কি হবে, তো মূলধন জাতীয় হিসাবকে অন্য একটি মূলধন জাতীয় হিসাবে লিপিবদ্ধ করা, মূলধন জাতীয় হিসাবে লিপিবদ্ধ করা। তাহলে দেখো এই যে মুনাফা থেকে অন্য একটি মুনাফা জাতীয় লেনদেনে লিপিবদ্ধ করা, যেমন আমি ক্রয় না লিখে ভাড়া লিখলাম, এটি মুনাফা, দুটি হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন, কিন্তু আমি ক্রয়ের পরিবর্তে লিখে ফেলেছি ভাড়া হিসাব। একইভাবে আমি যদি হচ্ছে ধরো কিনেছি আসবাবপত্র কিন্তু লিখেছি অফিস সরঞ্জাম, এক্ষেত্রেও কিন্তু সম্পদের ভিতর অর্থাৎ মূলধন জাতীয় লেনদেনের ভিতর আমরা পরিবর্তন করে ফেলছি। এই যে যে ভুলটি এটি কিন্তু আমাদের হবে বেদাখিলার ভুল বা খতিয়ান ভুক্তির ভুল। এখন দেখো সেনেহার নিকট হতে 500 টাকা বকেয়া আদায় করে নগদান হিসাবে সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়েছে, কিন্তু স্নেহার পরিবর্তে স্নিগ্ধার হিসাবে ক্রেডিট করা হয়েছে। তাহলে দেখো এই যে স্নেহা, স্নেহা হচ্ছে একটা পাওনাদার বা প্রদেয় হিসাব। পাওন বলছে যে নিকট থেকে আদায় করা হয়েছে, তাহলে আদায় করা হলে সেটি হবে আমাদের দেনাদার বা হচ্ছে প্রাপ্য হিসাব। তাহলে স্নেহা হচ্ছে আমাদের প্রাপ্য হিসাব, তার পরিবর্তে আমরা অন্য একজন প্রাপ্য হিসাব যেটিও আমাদের সম্পদ হিসাব সেটিতে লিপিবদ্ধ করেছি। তাহলে এই যে দেখো স্নেহার পরিবর্তে স্নিগ্ধা লিখেছি, কিন্তু দুটি ক্ষেত্রেই আমাদের রয়েছে সম্পদ, অর্থাৎ সমজাতীয় হিসাবের ভুল করেছি, যেটিকে আমরা বলতে পারি বেদাখিলার ভুল, যেটিকে আমরা কি বলতে পারি বেদাখিলার ভুল বা সমজাতীয় হিসাবের ভুল।
আচ্ছা, এরপরে আমাদের সম্পূর্ণ উল্টা দাখিলা দেওয়ার ভুল। দেখো, কোনো লেনদেন লিপিবদ্ধ করার সময় যে হিসাব ডেবিট হবে তাকে ক্রেডিট, এবং যে হিসাব ক্রেডিট হবে তাকে ডেবিট করা হলে, দেখো এক্সাম্পলটা দেখলে তোমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। স্নেহার নিকট হতে 500 টাকা বকে আদায় করে নগদান হিসাব ক্রেডিট এবং স্নেহার হিসাবকে ডেবিট করা হয়েছে। দেখো, আমরা আদায় করলে লিখতাম হচ্ছে নগদান ডেবিট, নগদান হিসাব ডেবিট, স্নেহা হিসাব ক্রেডিট। ওকে, এটি না লিখে আমরা করেছি কি, স্নেহাকে আরো পরিমাণ দেনাদার বা আরো বেশি প্রাপ্য হিসাবের দিকে ডেবিট করে দিয়েছি এবং নগদান কমিয়ে দিয়েছি। অর্থাৎ সম্পূর্ণ উল্টা কাজ করেছি। অর্থাৎ নগদান ছিল আমাদের ডেবিটে, সেটিকে আমরা নিয়ে চলে এসেছি ক্রেডিটে, এবং এটা ছিল ক্রেডিটে, আমরা করে ফেলেছি ডেবিট। তো এই ধরনের সম্পূর্ণ উল্টা ভুল যখন আমরা করি সেটিকে আমরা বলবো সম্পূর্ণ উল্টা দাখিলা দেওয়ার ভুল। এই ছিল আমাদের রেওয়া মিলের ভুল সংক্রান্ত যাবতীয় ব্যাখ্যা এবং আলোচনা। তোমরা আশা করি এই যে দুটি ভুল, নীতিগত এবং করণিক ভুলের ভিতর আরো 5টি, এই মোট 6টি ভুল বা 6 প্রকার ভুল বুঝতে পেরেছো। আর তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাতে পারো। এছাড়াও তোমরা সবাই জানো যে আমাদের এফআরসি ফাইনাল রিভিশন কোর্স 26 চলমান রয়েছে, ব্যবসায় শিক্ষা বিভাগ, মানবিক বিভাগ এবং আলিমের জন্য। তোমরা যারা হচ্ছে এইচএসসিতে ভালো করতে চাও, একটি শেষ সময়ে এসে তোমাদের প্রস্তুতিকে আরো গোছানো করতে চাও, আরো সহজ করতে চাও, এবং একটি ভালো মার্কস ক্যারি করে বা একটি ভালো গ্রেড তোমরা পেতে চাও, তো তোমরা চাইলে কিন্তু আমাদের এই যে ফাইনাল রিভিশন কোর্সে এনরোল করতে পারো। আমাদের ভর্তি এখনো চলমান রয়েছে, এবং মানবিক, ব্যবসায় শিক্ষা এবং আলিম তিনটি ক্ষেত্রেই, তিনটি বিভাগের ক্ষেত্রেই কিন্তু আমাদের সকল সাবজেক্ট পড়ানো হচ্ছে। তো তোমরা, আমরা আশা করব তোমরা এই ক্লাসগুলো করে উপকৃত হবে, এবং হচ্ছে আমাদের যে কোর্স রয়েছে সেটিতে এনরোল করলে তোমরা আরও চমকপ্রদভাবে, এবং আমাদের যে গ্রুপ রয়েছে সেখানে কিন্তু আমরা এইচডাব্লিউ দিয়ে থাকি, এবং সেখানে তোমাদের খাতাগুলো দেখা হয়, প্রত্যেকদিন তোমাদেরকে এইচডাব্লিউ দেওয়া হয় এবং এক্সামও নেওয়া হয়। আমাদের প্রত্যেকটি ক্লাসের উপর কিন্তু ক্লাস টেস্ট হয়। তো তোমরা আশা করি সেগুলোতে এনরোল করে, সেই কোর্সগুলোতে এনরোল করে তোমাদের যে প্রস্তুতি রয়েছে, যে ঘাটতি রয়েছে, সেটি ফাইনাল রিভিশন কোর্সের মাধ্যমে সম্পূর্ণ করবে। তো আমরা আমাদের রেওয়া মিলের আলোচনা শেষ করলাম, আমরা আমাদের এমসিকিউ গুলোতে চলে যাব। আমাদের প্রথমে রেওয়া মিল সংক্রান্ত যে এমসিকিউ, সেখানে আমরা চলে আসছি। দেখো, এমসিকিউ ওয়ানে কি বলছে, সমন্বিত ক্রয় কি বলছে, যে সমন্বিত ক্রয় কি। তো এই যে সমন্বিত ক্রয় কি, দেখো সমন্বিত ক্রয় বলতে আমরা মূলত প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় এবং এ সংক্রান্ত আনুষঙ্গিক খরচ এবং সমাপনী মজুত পণ্যকে ক্রয় থেকে বাদ দিয়ে দেখালেই আমরা কিন্তু সমন্বিত ক্রয় পাই। তাহলে দেখো, প্রথমটিতে বলছে সমাপনী মজুদ যোগ ক্রয়। আমরা জানি সমন্বিত ক্রয়তে সমাপনী মজুদ বিয়োগ হবে, তো আমাদের যোগের কোনো সুযোগ নেই, এবং প্রারম্ভিক মজুদও যোগ দিয়েছে, তো আমরা তিনটি বিষয় যোগ করলে আমাদের হবে না, তো এটি আমরা নিতে পারছি না। এরপর দেখো, প্রারম্ভিক মজুদ বাদ ক্রয়। এখানে দেখো, ক্রয় যদি যোগ থাকতো তাহলে কিন্তু আমরা নিতে পারতাম, কিন্তু ক্রয়কে বাদ দিয়ে দিচ্ছে, তো এটিকে আমরা সমন্বিত ক্রয় বলতে পারি না। এরপরে দেখো, বলছে গতে বলছে প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় বাদ সমাপনী মজুদ। দেখো, সমন্বিত ক্রয়ের সূত্রই হচ্ছে গয়ে দেওয়া রয়েছে, তো আমাদের অ্যান্সার হবে গ। আমাদের অ্যান্সার হবে গ। এরপরে দেখো, আমরা ঘতে যদি যাই, প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় যোগ সমাপনী মজুদ, এখানেও সমাপনী মজুদ হচ্ছে যোগ করা রয়েছে, তো এটি একটি ভুল। তাহলে আমাদের অ্যান্সার হবে, এই প্রশ্নের অ্যান্সার হবে গ। এরপরে দেখো, রেওয়া মিলের ক্রেডিট কলামে কোন দফাগুলো লিপিবদ্ধ করা হয়। তাহলে রেওয়া মিলের ক্রেডিট কলামে আমরা পূর্বেই বলেছি, ক্রেডিট কলামে যাবে তোমাদের তিনটি হিসাব খাত এবং দুটি হিসাব খাতের বিপরীত বিষয়গুলো। তো আমাদের তিনটি হিসাব খাত কি কি ছিল, আয়, মালিকানা সত্ত্ব, আয় মালিকানা সত্ত্ব ও দায়, আয় মালিকানা সত্ত্ব ও দায়। তাহলে এই তিনটি হিসাব খাত যাবে আধুনিক হিসাব খাতের, এবং এর পাশাপাশি আমাদের ডেবিটে যে দুটি হিসাব খাত রয়েছে, অর্থাৎ সম্পদ এবং ব্যয়, এই দুটির বিপরীত হিসাবগুলো যাবে, অর্থাৎ বিপরীত সম্পদ বা বিপরীত সম্পত্তি, আর বিপরীত ব্যয়, বিপরীত ব্যয়। তাহলে এই 5টি বিষয় আমাদের মূলত রেওয়া মিলে ডেবিট করতে হয়, এই 5টি বিষয় মূলত আমাদের রেওয়া মিলে ডেবিট করতে হয়। এখন এখান থেকে এই 5টি থেকে সবগুলো দেওয়া থাকবে সব সময়, এমন কোনো বিষয় না, একটি দুটি থাকবে, তোমাদেরকে সেগুলো আইডেন্টিফাই করতে হবে। তো দেখো, এই যে অগ্রিম খরচ, বকেয়া আয়, অগ্রিম খরচ, বকেয়া আয়। দেখো, খরচ, খরচ হচ্ছে আমাদের সম্পদ, সম্পদ কখনো ক্রেডিটে যায় না, এটি হবে ডেবিট, তো এই কারণে আমরা এই প্রথম অপশনটি নিতে পারছি না। এরপর দেখো, অগ্রিম খরচ, এটি হচ্ছে সম্পদ। এরপরে বলছে এটি হচ্ছে দায়, তাহলে দায় ক্রেডিটে গেলেও আমাদের কিন্তু সম্পদ ডেবিট হবে, তাহলে এই অপশনটি আমরা নিতে পারছি না। এরপরে বলছে বকেয়া খরচ ও অগ্রিম আয়। এখন দেখো, এই যে বকেয়া খরচ হচ্ছে দায়, বকেয়া খরচ হচ্ছে দায় যেটি ক্রেডিট, কিন্তু অগ্রিম আয়, অগ্রিম আয় বা অনুপার্জিত আয়ও হচ্ছে দায়, তো এটিও ক্রেডিট, এটিও ক্রেডিট। তাহলে আমরা দেখতে পাচ্ছি গতে দুটি বিষয় ক্রেডিটে যাচ্ছে, অ্যান্সার গ। এবং ঘতে কি আছে আমরা সেটিও একটু দেখবো। দেখো, বকেয়া খরচ, বকেয়া আয়। দেখো, বকেয়া খরচ হচ্ছে সম্পদ, বকেয়া খরচ, বকেয়া খরচ
বকেয়া খরচ, বকেয়া খরচ হচ্ছে দায়, যেটি ক্রেডিট। কিন্তু এই যে বকেয়া আয়, বকেয়া আয় হচ্ছে আমাদের জন্য সম্পদ, যেমন বকেয়া বিনিয়োগের সুদ, যেটি আমাদের ডেবিট। তো এই যে এটি ডেবিট রয়েছে, এই কারণে আমরা ঘ নং অপশনও নিতে পারছি না। তাহলে আমাদের অ্যান্সার হবে গ। এই প্রশ্নের অ্যান্সার হবে কত? গ। তোমরা যারা ক্লাসটি করছো তারা অ্যান্সার করার চেষ্টা করো, তোমরা যারা ক্লাসটি করছো তারা অ্যান্সার করার চেষ্টা করো। আমি তো এমসিকিউ গুলো ব্যাখ্যা করছি, তোমরা তার পূর্বেই অ্যান্সার করার চেষ্টা করো। আমরা 2 নং এমসিকিউ করছি, আমরা 3-এ চলে যাব, আমরা 3-এ চলে যাব। তোমরা প্রত্যেকটি এমসিকিউ দ্রুত, আমি তো ব্যাখ্যা সহকারে তোমাদেরকে বোঝাচ্ছি, তোমরা শুধু অ্যান্সারটা লিখো, যে তিনের এ বি সি ডি এভাবে লিখতে পারো, যেটি অ্যান্সার হবে সেটি লিখতে পারো। এরপরে দেখো 3 নং এমসিকিউ, নিচের কোনটি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না? নিচের কোনটি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না? রেওয়া মিলে কিছু বিষয় রয়েছে যেগুলো আমরা রেওয়া মিলে আনতে পারি না, আবার কখনো কখনো আনা লাগে, সেই বিষয়গুলো তোমাদেরকে জানতে হবে। এখন দেখো রেওয়া মিলে আমরা দেখো সমাপনী নগদ তহবিল, অর্থাৎ এটি এটি একটি সম্পদ, এটি একটি সম্পদ, এটি একটি সম্পদ। সমাপনী ব্যাংক ব্যালেন্স, এটিও একটি সম্পদ। তাহলে এটি একটি সম্পদ, এই দুটি সম্পদ, প্রারম্ভিক ব্যাংক ব্যালেন্স আর হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য। এখন দেখো এই যে রেওয়া মিলের ক্ষেত্রে আমরা, সম্পদের ক্ষেত্রে আমরা সমাপনীটা নেই, সম্পদের ক্ষেত্রে আমরা কি আনি? সমাপনীটা নেই। তাহলে দেখো এই দুটি বিষয় সমাপনী, দুটির ক্ষেত্রে আমি সম্পদ লিখেছি, তাহলে এটা সমাপনী রেওয়া মিলে যাবে, তাহলে প্রথম দুটি অবশ্যই অন্তর্ভুক্ত হবে। আমাদেরকে বলেছে কোনটি অন্তর্ভুক্ত হয় না। এরপর দেখো প্রারম্ভিক ব্যাংক ব্যালেন্স, প্রারম্ভিক ব্যাংক ব্যালেন্স, যেহেতু আমরা সম্পদের ক্ষেত্রে সমাপনীগুলো গ্রহণ করি, তো এই যে প্রারম্ভিক ব্যাংক ব্যালেন্স বা সম্পদের ক্ষেত্রে প্রারম্ভিক কোনো কিছু আমরা নিতে পারবো না, তাহলে গ বাদ। তাহলে অন্তর্ভুক্ত হয় না হচ্ছে আমাদের প্রারম্ভিক ব্যালেন্স, তার মানে অ্যান্সার হচ্ছে গ। এরপরে দেখো প্রারম্ভিক মজুত পণ্য, মজুত পণ্য একটি সম্পদ, মজুত পণ্য একটি সম্পদ, মজুত পণ্য একটি সম্পদ। তো সম্পদের ক্ষেত্রে আমরা কি করি? সম্পদের ক্ষেত্রে আমরা হচ্ছে এই যে, যদি আমাদের ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স এবং হচ্ছে নগদ অর্থের কথা বলে, সেক্ষেত্রে আমরা সমাপনীটা নিই। কিন্তু মজুত পণ্য হচ্ছে প্রারম্ভিকের ক্ষেত্রে একটি ব্যয় এবং সমাপনীর ক্ষেত্রে একটি সম্পদ, এবং সমাপনী মজুত পণ্য আমরা সাধারণত আনি না, সমাপনী মজুত পণ্য আনি না, সমাপনী মজুত পণ্য আনি না। কিন্তু প্রারম্ভিক মজুত পণ্য ব্যয় হিসাবে দেখায়, এখানে প্রারম্ভিক কথাটি বলেছে, এটি আমরা কি হিসাবে দেখাই? ব্যয় হিসাবে অন্তর্ভুক্ত করি। তার মানে এটি আমাদের যাবে, শুধুমাত্র যাচ্ছে না গ নং, শুধুমাত্র যাচ্ছে না কোনটি? গ নং যাচ্ছে না। তো আমাদের অ্যান্সার হবে গ। তাহলে আমাদের এই প্রশ্নের অ্যান্সার হবে গ। দেখো সমাপনী মজুত পণ্য যদি থাকতো, সমাপনী মজুত পণ্য যদি থাকতো, সমাপনী মজুত পণ্য আমরা রেওয়া মিলে আনি না। তাহলে সমাপনী মজুত পণ্য যেহেতু আনি না, তাহলে কখন আবার সমাপনী মজুত পণ্য আনতে হবে? যদি কখনো সমন্বিত ক্রয় দেওয়া থাকে, যদি কখনো সমন্বিত ক্রয় থাকে, তখন আমাদেরকে সমন্বিত ক্রয় থাকলে আমাদের সমাপনী মজুত পণ্য অন্তর্ভুক্ত করতে হয়। তখন আমাদের কি করতে হয়? অন্তর্ভুক্ত করতে হয়। তাহলে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আমরা ব্যাংক ব্যালেন্স এবং হচ্ছে নগদ তহবিলের ক্ষেত্রে সমাপনীগুলো নেই, কিন্তু মজুত পণ্যের ক্ষেত্রে আমরা সমাপনীটাই নিই না। এর কারণ হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য আমরা ব্যয় হিসাবে দেখাই, যেটি আমাদের ডেবিট সাইডে যাবে, কিন্তু সমাপনী মজুত পণ্য আমাদের আনা যাবে না, আনার প্রয়োজন নেই। এরপরে দেখো, এরপরে দেখো 4 নং যে এমসিকিউ রয়েছে, সমন্বিত ক্রয়ের উদ্বৃত্ত রেওয়া মিলে থাকলে নিচের কোনটি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না? এইমাত্র তোমাদেরকে আলোচনা করলাম যে সমন্বিত ক্রয় থাকলে, সমন্বিত ক্রয়ের আগে তোমাদেরকে প্রথমে যে সূত্রটি দেখানো হয়েছে সেখানে ছিল প্রারম্ভিক মজুদ, প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুদ পণ্য, মাইনাস সমাপনী মজুদ। ওকে, তা দেখো এই যে সমন্বিত ক্রয় যে থাকলো, সমন্বিত ক্রয় থাকলে আমাদের কোন বিষয়টি অন্তর্ভুক্ত হবে না? এখন সমন্বিত ক্রয় দেওয়া আছে মানে এর ভিতর প্রারম্ভিক মজুত পণ্য, এর ভিতর প্রারম্ভিক মজুত পণ্য ইতিমধ্যে ইনক্লুড করা আছে, ইতিমধ্যে ইনক্লুড করা হয়ে গিয়েছে। তাহলে আমাদের প্রারম্ভিক মজুত পণ্য আর পুনরায় আনার প্রয়োজন নেই। তাহলে পুনরায় যদি সমন্বিত ক্রয় থাকে, যেহেতু সমন্বিত ক্রয়ের ভিতর প্রারম্ভিক মজুত পণ্য ইতিমধ্যে আমরা যোগ করেছি, তো এটি আর আনার প্রয়োজন নেই। তো আমাদের অ্যান্সার হবে গ, আমাদের অ্যান্সার হবে গ। কিন্তু যদি প্রশ্ন করতো যে নিচের কোনটি আসবে, সেক্ষেত্রে আমাদের কিন্তু এই যে সমাপনী মজুত পণ্য যে আমরা বাদ দিয়ে দেখিয়েছি, সমাপনী মজুত পণ্য যে আমরা বাদ দিয়ে দেখিয়েছি, এর কারণে আমাদের সমাপনী মজুত পণ্য অন্তর্ভুক্ত হতো, অন্তর্ভুক্ত হতো। ওকে, এরপরে দেখো আমরা আমাদের 4 নং এমসিকিউ সলভ করলাম, 5-এ চলে আসি আমরা। রেওয়া মিল আধুনিক হিসাব চক্রের কোন স্তর বা ধাপ? আমি প্রথমেই একেবারে প্রথম স্লাইডে আলোচনা করেছি যে রেওয়া মিল হচ্ছে আধুনিক হিসাব চক্রের চতুর্থ ধাপ, এবং রেওয়া মিল 3 বার করা হয়, এবং এই আমরা যে প্রথম রেওয়া মিলটি করছি এটি হচ্ছে চতুর্থ ধাপের অংশ। তাহলে আমাদের হিসাব চক্রের চতুর্থ ধাপ হচ্ছে রেওয়া মিল। হিসাব চক্রের চতুর্থ ধাপ কি? রেওয়া মিল। হিসাব চক্রের চতুর্থ ধাপ হচ্ছে রেওয়া মিল। ওকে, এরপর দেখো 325 টাকার জায়গায় 352 টাকা লেখাকে কি ধরনের ভুল বলে? 325 টাকার জায়গায় আমরা যদি 352 টাকা লিখি, তাহলে এটিকে আমরা কোন ধরনের ভুল বলবো?
তাহলে দেখো আমরা আমাদের যে ভুলগুলো ছিল সেটিকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম, একটি হচ্ছে নীতিগত, আরেকটি হচ্ছে করণিক ভুল। এবং করণিক ভুলের, তোমাদের যদি এখানে কোথাও করণিক ভুল থাকতো সেটি কিন্তু অ্যান্সার হতো, কিন্তু এখানে কোথাও করণিক ভুল নাই। করণিকের ভিতর যে সাব সেকশনগুলো ছিল সেগুলো থেকে তোমাদেরকে অপশন দেওয়া হয়েছে। এখন দেখো এই যে 325 টাকার জায়গায় আমরা 352 টাকা লিখে ফেললাম, এটাকে কি ধরনের ভুল বলতে পারি আমরা? দেখো পরিপূরক ভুল হচ্ছে একটা ভুল দ্বারা আরেকটা সংশোধন হয়ে যায়, তাহলে আমরা ক নাম্বার নিতে পারছি না। নীতিগত হচ্ছে মুনাফাকে মূলধন জাতীয় লেখা বা মূলধন জাতীয়কে মুনাফা জাতীয় লেনদেন হিসেবে লিপিবদ্ধ করা। এরপরে দেখো বাদ পড়ার ভুল, সম্পূর্ণরূপে যদি বাদ পড়তো সেটি হচ্ছে আমাদের বাদ পড়ার ভুল, কিন্তু এখানে বলেছে যে 325 টাকাকে 352 টাকায় লিপিবদ্ধ করা। তো এটি হচ্ছে আমাদের একটি লেখার ভুল, এটি আমাদের কোন ধরনের ভুল? লেখার ভুল। তাহলে আমাদের অ্যান্সার হবে ঘ। তাহলে এই প্রশ্নের অ্যান্সার কি হবে? ঘ। এই প্রশ্নের অ্যান্সার হবে ঘ। ওকে। এরপরে দেখো নিচের কোনটি রেওয়া মিল প্রস্তুতে ক্রেডিট দিকে যাবে না? এই যে শেষের দিকে না অন্তর্ভুক্ত হবে না, এই কথাগুলো খেয়াল করতে হবে। তাহলে ক্রেডিট দিকে যাবে না অর্থাৎ ডেবিট দিকে যাবে কোনগুলো? এখন এখানে সঞ্চিতি, সঞ্চিতি থেকে তোমাদেরকে প্রশ্ন করেছে। আর সঞ্চিতির ক্ষেত্রে একটি কথা আমি সবসময় বলি বা হচ্ছে আজকেও লিখে দিচ্ছি তোমাদেরকে, যে সঞ্চিতির ক্ষেত্রে তোমাদেরকে মনে রাখতে হবে, সঞ্চিতির ক্ষেত্রে তোমাদেরকে মনে রাখতে হবে সকল প্রকার সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট, সকল প্রকার সঞ্চিতি, কি বললাম? ক্রেডিট। সকল প্রকার সঞ্চিতির যে ক্রেডিট শুধুমাত্র 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 পাওনাদার 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 শুধুমাত্র পাওনাদার প্রদেয় হিসাব বা প্রদেয় বিলের প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি বাদে, প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি ব্যতীত। তাহলে সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট শুধুমাত্র পাওনাদার প্রদেয় বিল বা প্রদেয় হিসাবের বাট্টা সঞ্চিতি ব্যতীত, অর্থাৎ পাওনাদার, প্রদেয় বিল বা প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি, এগুলো হচ্ছে আমাদের সবসময় ডেবিট। তাহলে এই তিনটি বিষয় যদি থাকে তোমাদের, কখনো কখনো যদি এই তিনটি বিষয় থাকে, পাওনাদার, প্রদেয় বিল বা প্রদেয় হিসাব বা প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি, তখন সেটি আমরা বলবো ডেবিট, অর্থাৎ এটা ক্রেডিট দিকে যাবে না। তাহলে সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট শুধুমাত্র পাওনাদার বাট্টা সঞ্চিতি ব্যতীত, তাহলে আমরা বলবো যে পাওনাদার বাট্টা সঞ্চিতি হচ্ছে আমাদের ক্রেডিট দিকে যাবে না। এখন ক্রেডিট দিকে যাবে না মানে কোনটি ডেবিটে যাবে? তাহলে ডেবিটে যাবে এই তিনটি বিষয়ের কোনো একটি থাকলে। দেখো কুঋণ সঞ্চিতি, এটি হচ্ছে আমাদের ক্রেডিট, তাহলে এটি আমরা নিতে পারছি না। প্রাপ্য বিলের বাট্টা সঞ্চিতি, সকল প্রকার সঞ্চিতি বলেছি ক্রেডিট। প্রদেয় বিল, শুধুমাত্র প্রদেয় বিল ব্যতীত বলছিলাম, তাহলে শুধুমাত্র প্রদেয় বিল ব্যতীত, তাহলে প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি হচ্ছে ডেবিট, এটি ক্রেডিট দিকে যাবে না, এটি ক্রেডিট দিকে যাবে না। মূলধন সঞ্চিতিও ক্রেডিট। ওকে, তাহলে অ্যান্সার হবে গ। এই প্রশ্নের অ্যান্সার হবে গ। এরপরে দেখো বলছে যে একটি ফার্মের বিক্রিত পণ্যের ব্যয় 5,40,000 টাকা, ইহার সমাপনী মজুদ 35,000 টাকা এবং প্রারম্ভিক মজুদ 25,000 টাকায় মূল্যায়িত হয়েছে। চলতি বছরের ক্রয় মূল্য কত? তা দেখো আমাদের বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া রয়েছে, ক্রয় মূল্য বের করতে বলেছে। তাহলে আমাদেরকে আগে বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র জানতে হবে। দেখো বিক্রিত পণ্যের ব্যয় বিক্রিত পণ্যের ব্যয় ইকুয়াল টু কি? বিক্রিত পণ্যের ব্যয় ইকুয়াল টু প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুদ, মাইনাস কি? সমাপনী মজুদ। ওকে, তো বিক্রিত পণ্যের ব্যয় আমাদের কত দেওয়া রয়েছে? 5,40,000 টাকা। কত টাকা? 5,40,000 টাকা। প্রারম্ভিক মজুদ কত দেওয়া রয়েছে? 25,000 টাকা। 25,000 টাকা আমরা যেখানে যা রয়েছে তাই বসিয়ে দিই। আমাদেরকে বের করতে বলেছে ক্রয়ের পরিমাণ। কিসের পরিমাণ? ক্রয়, তো ক্রয় স্বাভাবিকভাবেই দেওয়া থাকবে না। ওকে, সমাপনী মজুদ পণ্য রয়েছে আমাদের 35,000 টাকা, যেটি মাইনাসে রয়েছে। তো দেখো আমরা এই 25,000 এই পাশে এনে যদি বিয়োগ করি, 5,40,000 থেকে 25 বাদ দিতে হবে এবং এই 35,000 এই পাশে আসলে যোগ হয়ে যাবে। তাহলে আমাদের কোশ্চেন মার্ক যেটি ছিল ক্রয়ের পরিমাণ আমরা পেয়ে যাব। তাহলে 5,40,000 থেকে 25 বাদ দিলে 5,15,000 এবং 5,15,000 যোগ 5,15,000 যোগ 35 ইকুয়াল টু 5,50,000 টাকা। 5,50,000 টাকা আমাদের হচ্ছে অ্যান্সার। তাহলে 5,50,000 টাকা হচ্ছে কোশ্চেন মার্ক, যেটি হচ্ছে ক্রয় ছিল, যেটি কি ছিল? ক্রয়। তো আমাদের এখানে অ্যান্সার রয়েছে খতে, এখানে অ্যান্সার রয়েছে খতে 5,50,000 টাকা। এরপরে দেখো বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় 5,000 টাকা ভুলবশত। তাহলে বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র যখন ক্রয় করা হয়, বিক্রয়ের উদ্দেশ্যে দেখো যে বিক্রয়ের উদ্দেশ্যে আমরা বিক্রয়ের উদ্দেশ্যে যাই ক্রয় করি সেটি আমাদের পণ্য হিসেবে বিবেচিত হয়। তাহলে এই আসবাবপত্র
এই প্রতিষ্ঠানের জন্য এটি হচ্ছে একটি পণ্য। তার মানে পণ্য আমরা যদি ক্রয় করি সেক্ষেত্রে আমরা ক্রয় হিসাবে লিপিবদ্ধ করব। সেক্ষেত্রে আমরা কি করব? ক্রয় হিসাবে লিপিবদ্ধ করব। পণ্য সবসময় আমাদের কোন হিসাবে লিপিবদ্ধ হবে? ক্রয় হিসাবে লিপিবদ্ধ হবে। ওকে, তো আসবাবপত্র হিসাবে লিপিবদ্ধ হয়েছে। আসবাবপত্র একটি সম্পদ যেটি ভুলবশত লিপিবদ্ধ করা হয়ে গেছে। এর জন্য সংশোধনী জাবেদা কি হবে? এর জন্য সংশোধনী জাবেদা কি হবে? ওকে, তো দেখো, আমরা যখন আসবাবপত্র আমরা যখন ভুল করেছি তখন কি করেছি দেখো। আমাদের করা উচিত ছিল ক্রয় 5,000, ক্রয় 5,000। আর যদি নগদে ক্রয় করে থাকি তাহলে নগদান হচ্ছে ক্রেডিট 5,000, নগদান ক্রেডিট 5,000। ওকে, এখন আমরা করে ফেলেছি কি দেখো তো, আমরা করেছি হচ্ছে আসবাবপত্র 5,000। কি করেছি? আসবাবপত্র ভুলবশত লিখে ফেলেছি যে আসবাবপত্র 5,000। আমরা ভুলবশত কি লিখেছি? আসবাবপত্র 5,000, আসবাবপত্র 5,000। ওকে, আর নগদান 5,000, নগদান 5,000। তাহলে দেখো, আমরা নগদের ক্ষেত্রে কোনো ভুল করিনি, নগদের ক্ষেত্রে আমরা কোনো ভুল করিনি। তাহলে করেছি হচ্ছে ক্রয় এবং আসবাবপত্রের ক্ষেত্রে, ক্রয় এবং আসবাবপত্রের ক্ষেত্রে, অর্থাৎ ক্রয়কে আমরা টোটালি দেখাই নাই, এবং আসবাবপত্র, এই যে আসবাবপত্রকে আমরা বেশি দেখিয়ে ফেলেছি। আসবাবপত্রকে আমরা কি করেছি? বেশি দেখিয়ে ফেলেছি ক্রয়ের পরিবর্তে। তাহলে আমাদের আসবাবপত্রকে ক্রেডিট করতে হবে। তাহলে সংশোধনীর ক্ষেত্রে কি করতে হবে? সংশোধনীর ক্ষেত্রে দেখো, ক্রয়কে আমরা যেহেতু দেখাই নাই, তাহলে ক্রয় হিসাব ডেবিট 5,000 টাকা। আসবাবপত্র বেশি দেখিয়ে ফেলেছি, সেটিকে আমাদের করতে হবে ক্রেডিট। আসবাবপত্র ক্রেডিট 5,000 টাকা। ওকে, এইটা ছিল ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট। এখন এই অপশনটা কোথায় খুঁজে আছে আমরা একটু খুঁজে বের করি। বলছে বিক্রয় হিসাব, বিক্রয়ের আমাদের কোনো প্রয়োজন নেই। এবার বলছে আসবাবপত্র হিসাব ডেবিট, ইতিমধ্যে আসবাবপত্র ডেবিট করেছি, তো আমাদের এটিকে ক্রেডিট করতে হবে, এবং বিক্রয় আসবেই না, বিক্রয় আসবে না, এটা ডেবিট করার কোনো সুযোগ নেই, খ নম্বরও বাদ। এবার বলছে ক্রয় হিসাব ডেবিট, যেটি আমরা মাত্র দেখলাম যে ক্রয় হিসাবকে ডেবিট করতে হবে 5,000 টাকা, আসবাবপত্র হিসাবকে ক্রেডিট করতে হবে 5,000 টাকা। তাহলে আমাদের অ্যান্সার হবে, আমাদের এই প্রশ্নের অ্যান্সার হবে গ। এই প্রশ্নের অ্যান্সার হবে গ। ওকে, এবং পরেরটিতে দেখো বিক্রয় রয়েছে, বিক্রয় আমাদের আসবে না, তো এজন্য আমরা ঘ নম্বরও নিতে পারছি না। তাহলে আমাদের অ্যান্সার হবে গ, এই প্রশ্নের অ্যান্সার হবে গ। ওকে, এরপর দেখো, যন্ত্রপাতির যন্ত্রপাতির সংস্থাপন মজুরিকে মজুরি হিসাবে ডেবিট করলে কোন ধরনের ভুল হবে? তাহলে দেখো, যন্ত্রপাতির সংস্থাপন যন্ত্রপাতি সংস্থাপন করা এটি কি ধরনের ব্যয়? এটি হচ্ছে একটি মূলধন জাতীয় ব্যয়, এটি হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, এটি একটি মূলধন জাতীয় ব্যয়। তো এই মূলধন জাতীয় ব্যয়কে আমরা যদি এই যে মজুরি হিসাবে লিখি, তো এটি হয়ে যাবে আমাদের একটি মুনাফা জাতীয় লেনদেন, মুনাফা জাতীয় ব্যয়। তাহলে মূলধনকে মুনাফা জাতীয় দেখালে আমরা সেটিকে বলি নীতিগত ভুল। মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় হিসাবে দেখালে সেটিকে আমরা বলি নীতিগত ভুল। সেটিকে আমরা কোন ধরনের ভুল বলি? নীতিগত ভুল, যেটি আমাদের অপশন এ তে রয়েছে, অপশন এ তে রয়েছে। এরপরে দেখো, কমিশন প্রাপ্তি 1,000 টাকা, কমিশন প্রাপ্তি 1,000 টাকার জন্য কমিশন হিসাব ডেবিট করা হলে এটি কোন ধরনের ভুল? দেখো, কমিশন আমরা পেয়েছি, তো কমিশন যখন আমরা পেয়েছি তখন আমরা দিব নগদান হিসাব ডেবিট, নগদান ডেবিট এবং কমিশন ক্রেডিট, কমিশন ক্রেডিট। ওকে, কমিশন ক্রেডিট না করে আমরা হচ্ছে কি করেছি? কমিশনকে ডেবিট করেছি, কমিশনকে ডেবিট করেছি। তো কমিশনকে যদি ডেবিট করি, এই যে মুনাফা জাতীয় লেনদেনকে পুনরায় মুনাফা জাতীয় লেখা, এটিকে আমরা কোন ধরনের ভুল বলি? এটিকে আমরা বলি বেদাখিলার ভুল। এটিকে আমরা কোন ধরনের ভুল বলি? বেদাখিলার ভুল, বেদাখিলার ভুল। তাহলে আমরা মুনাফা জাতীয় লেনদেন বা সমজাতীয় হিসাবে ভুল করলে, মুনাফা জাতীয়কে মুনাফা জাতীয় বা মূলধন জাতীয়কে মূলধন জাতীয় হিসাবেই যদি দেখাই, সেক্ষেত্রে আমরা বলি সেটিকে সমজাতীয় হিসাবের ভুল বা বেদাখিলার ভুল। এরপর দেখো, বার্তা প্রাপ্তি, বার্তা প্রাপ্তি 100 টাকা রেওয়ামিলের ডেবিট পাশে বসানো হয়েছে। এক্ষেত্রে রেওয়ামিলের ডেবিট পাশের সমষ্টি অপেক্ষা ক্রেডিট পাশের সমষ্টির ক্ষেত্রে নিচের কোন কথাটি প্রযোজ্য হবে? তো দেখো, আমাদের এই যে বার্তা প্রাপ্তি, বার্তা প্রাপ্তি একটি আয় হিসাব, বার্তা প্রাপ্তি কোন ধরনের হিসাব? আয় হিসাব। তো এটি আমরা ডেবিট পাশে দেখিয়েছি, দেখো আয় হিসাব। তাহলে আমরা ভুল পাশে লিখেছি, আমরা কোন পাশে লিখেছি? ভুল পাশে, ভুল পাশে, ভুল পাশে লিখেছি। তাহলে ভুল পাশে যদি আমরা একবার লিখি, ভুল পাশে একবার লিখলে আমরা 2 দ্বারা গুণ করব, লিখলে আমরা 2 দ্বারা গুণ করে, আমরা 2 দিয়ে যদি গুণ করি তাহলে দুই পাশের পার্থক্য পেয়ে যাই, 2 দিয়ে গুণ করব। ওকে, তাহলে 100 এর 2 গুণ ইকুয়াল টু 200 টাকা। তাহলে 200 টাকা কোন দিকে বেশি হয়ে যাবে? আমাদের বসানো উচিত ছিল ক্রেডিটে, আমরা বসিয়েছি ডেবিট পাশে। তাহলে আমাদের ডেবিট দিকে 200 টাকা বেশি হবে, ডেবিট দিকে কি হবে? 200 টাকা
বেশি দেখানো হবে। ওকে, তো দেখো ডেবিট দিকে 200 বেশি দেখানো হবে, ডেবিট দিকে 200 কম দেখানো হবে, এরকম কথা রয়েছে। 100 তো আসবেই না, আমাদের ভুল হয়েছে 200 টাকা, তো আমাদের ডেবিট দিকে 200 টাকা বেশি দেখানো হয়েছে। অপশন এতেই রয়েছে কারেক্ট অ্যান্সার। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ক্লাসটি করছো তোমরা জেনে খুশি হবে যে আমাদের স্কুল অফ এক্সেলেন্স কিন্তু ফাইনাল রিভিশন কোর্স রান করছে এবং সেটির এনরোলমেন্ট বা ভর্তি এখনো চলমান রয়েছে। তোমরা আমাদের এই কোর্স মানে ব্যবসায় শিক্ষা, মানবিক বিভাগ এবং হচ্ছে আলিমের ক্ষেত্রে তোমরা যারা ফাইনাল রিভিশন বা তোমাদের প্রস্তুতিকে একেবারে শেষ মুহূর্তে এসে একেবারে গুছিয়ে নিতে চাও, তোমরা আমাদের কোর্সটিতে এনরোল করতে পারো। সেখানে তোমাদের নিয়মিত ক্লাসের পাশাপাশি তোমাদের কিন্তু ক্লাস টেস্ট হয় এবং তোমাদের এইচডাব্লিউ গুলো দেখা হয়। তোমরা চাইলে সেটিতে এনরোল করতে পারো। এনরোল করতে চাইলে আমাদের পেজে নক করতে পারো, অথবা আমাদের আমাদের যে ওয়েবসাইট রয়েছে bdsoi.com, সেখানেও কিন্তু আমাদের কোর্সটি তোমরা কিনতে পারবে বা এনরোল করতে পারবে। আমরা আমাদের পরবর্তী এমসিকিউতে চলে যাই। আসাদ অ্যান্ড কোং এর নিকট থেকে 4,500 টাকার পণ্য ক্রয় করে 4,500 টাকার পণ্য ক্রয় করে ভুলবশত ক্রয় হিসাবে 450 টাকা লেখা হয়েছে। সংশোধনী জাবেদা কি হবে? তাহলে দেখো, আমরা পণ্য ক্রয় করেছি 4,500 টাকার এবং আমরা লিখেছি 450 টাকা। তাহলে আমরা কি করেছি? দেখো, ক্রয় করেছিলাম, ক্রয় লেখা উচিত ছিল 4,500 টাকা। 4,500 টাকা, কত টাকা লেখা উচিত ছিল? 4,500 টাকা। আমরা কি করেছি? ক্রয়ের ক্ষেত্রে 4,500 এর পরিবর্তে 450 লিখেছি। তাহলে এই দুইটার পার্থক্য কত? এই দুইটার পার্থক্য হচ্ছে 4,050 টাকা। তাহলে এই যে যে 4,050 টাকা, এটি আমাদের ক্রয় হিসাবে পুনরায় ডেবিট করতে হবে। কি করতে হবে? ক্রয় হিসাবে ডেবিট 4,050 টাকা। এবং যেহেতু এটি একটি একতরফা ভুল, একতরফা ভুলের ক্ষেত্রে আমরা কি করি? অনিশ্চিত হিসাব আনি। কি আনবো? অনিশ্চিত হিসাব আনবো। অনিশ্চিত হিসাব ক্রেডিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট 4,500 টাকা। 4,500 টাকা ক্রেডিট। ওকে, তাহলে এখন দেখো, এখানে তোমাদেরকে অ্যামাউন্টের কথা বলে নাই, শুধু হিসাব খাত দুটির আইডেন্টিফাই করার কথা বলেছে। তো হিসাব খাত দুটি আমাদের হচ্ছে ক্রয় হিসাব ডেবিট এবং অনিশ্চিত হিসাব ক্রেডিট। তো এখানে দেখো, প্রথমটিতে বলছে ক্রয় হিসাব ডেবিট, কিন্তু প্রাপ্য হিসাব আমাদের আসবেই না। ক্রয় হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট, তাহলে অ্যান্সার বি। অ্যান্সার হচ্ছে আমাদের বি। এখানে অ্যান্সার হবে আমাদের বি। আমি তোমাদেরকে অ্যামাউন্ট সহ দেখিয়ে দিয়েছি, তোমরা যদি কখনো অ্যামাউন্ট সহ প্রশ্ন আসে সেটিও কিন্তু তোমাদেরকে করতে হবে। এরপরে দেখো, খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ে ভুল হলে তা কোথায় ধরা পড়ে? খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয়ে ভুল হলে সেটি রেওয়া মিলে ধরা পড়ে। সেটি কোথায় ধরা পড়ে? রেওয়া মিলে ধরা পড়ে। কোথায় ধরা পড়ে? রেওয়া মিলে। তাহলে এই যে রেওয়া মিলে যে ধরা পড়ে, এটা কখন ধরা পড়বে? রেওয়া মিলে ধরা পড়ে, এটা তো তোমরা জানো। রেওয়া মিল তৈরির পূর্বে ধরা পড়ার কোনো সুযোগ নেই। অবশ্যই রেওয়া মিল তৈরি করার পরই রেওয়া মিলের মানে খতিয়ানে যদি কোনো ভুল থাকে সেটি উদ্ঘাটন হয়। তাহলে আমাদের অ্যান্সার হবে খ, রেওয়া মিল তৈরির পর। সেটি ধরা পড়ে হচ্ছে রেওয়া মিল তৈরির পর। ওকে, আর এই যে যে দুটি রয়েছে, এই দুটির পূর্বে হবে, এই দুটির পূর্বে ধরা পড়ে। এখানে পূর্বে কথাটি বলে নাই, এই জন্য আমরা অ্যান্সার নিতে পারছি না। তাহলে আমাদের অ্যান্সার হবে খ। এরপরে দেখো, প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় এবং ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ বাদ সমাপনী মজুত পণ্য, এটি ইকুয়াল টু কি? তাহলে এই যে প্রারম্ভিক মজুত পণ্য যোগ নিট ক্রয় এবং ক্রয় সংক্রান্ত খরচ বাদ হচ্ছে সমাপনী মজুত পণ্য, এটি মূলত কিসের সূত্র? একটু আগে একটা ম্যাথ করানোর সময় তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম যে এটি মূলত হচ্ছে তোমাদের বিকৃত পণ্যের ব্যয় সূত্র। এটি কোন ধরনের সূত্র? বিকৃত পণ্যের ব্যয় সূত্র, যেটি আমাদের অপশন এ তে রয়েছে। তাহলে এটি হচ্ছে আমাদের একটি বিকৃত পণ্যের ব্যয় সূত্র। এটি হচ্ছে আমাদের বিকৃত পণ্যের ব্যয় সূত্র। ওকে, এবার দেখো, নিম্নের কোনটি রেওয়া মিলে ক্রেডিট পাশে বসে? রেওয়ামিলের ক্রেডিট পাশে কোনটি বসবে? তাহলে রেওয়ামিলের ক্রেডিট পাশে দেখো, প্রাপ্য কমিশন হচ্ছে আমাদের সম্পদ। সম্পদ সবসময় ডেবিট দিকে বসে। তাহলে সম্পদ সবসময় ডেবিট দিকে বসে। অনুপার্জিত সেবা আয়, এটি হচ্ছে একটি দায়। দায় সবসময় ক্রেডিট পাশে বসবে। তাহলে আমাদেরকে বলেছে ক্রেডিট পাশে কোনটি বসে? খ, অ্যান্সার হবে খ। এরপরে যেগুলো দেখছো, প্রাপ্য সুদ এবং দেনাদার, দুটি হচ্ছে সম্পদ। দুটি কি? সম্পদ, যা ডেবিট দিকে বসবে। এরপরে দেখো, ডেবিট দ্বারা কোনটি বোঝায়? দেখো, সম্পদ ও দায় হ্রাস। সম্পদ ও দায় হ্রাস হলে সেটি হয়ে যায় ক্রেডিট। আর সম্পদ বৃদ্ধি ও দায় হ্রাস পেলে সেটি ডেবিট হয়, কিন্তু সম্পদের কথা যেহেতু হ্রাস বলছে, হ্রাস পেলে এটি হয়ে যায় ক্রেডিট। এজন্য আমরা অপশন এ নিতে পারছি না। সম্পদ বৃদ্ধি ও দায় হ্রাস, সম্পদ বৃদ্ধি, দেখো সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, একইভাবে দায় হ্রাস পেলে ডেবিট হয়। তাহলে অ্যান্সার হবে বি। অ্যান্সার হবে কি? বি। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে বি। এরপর দেখো, বলছে সম্পদ ও দায় বৃদ্ধি। দায় বৃদ্ধি হলে ক্রেডিট হয়, এজন্য আমরা নিতে পারবো না। সম্পদ হ্রাস হলে ক্রেডিট হয়, আর দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। তো আমাদের অ্যান্সার হবে, ডেবিট দ্বারা বোঝা হচ্ছে সম্পদ বৃদ্ধি এবং দায় হ্রাস।
ডেবিট দ্বারা কি বোঝায়? সম্পদ বৃদ্ধি এবং দায় হ্রাস। এরপর দেখো রেয়ামিলের নিচের কোনটির মধ্যে যোগসূত্র স্থাপন করে? রেয়ামিল কোনটির মধ্যে যোগসূত্র স্থাপন করে? দেখো জাবেদা ও নগদান বই। দেখো জাবেদা এবং নগদান বই আমরা পরপর করি। খতিয়ান ও আর্থিক বিবরণী, জাবেদা ও খতিয়ান, সমন্বয় দাখিলা, সমাপনী দাখিলা। দেখো রেয়ামিল আমরা কখন করি? রেয়ামিল মূলত আমরা খতিয়ানের পর করি, খতিয়ান করার পর এবং আর্থিক অবস্থা বিবরণী করার পূর্বে করি। তাহলে রেয়ামিল মূলত হচ্ছে খতিয়ানের পর করি এবং আর্থিক অবস্থার বিবরণীর পূর্বে করি। তাহলে এই দুটি বিষয়ের ভিতর যোগসূত্র স্থাপন করে হচ্ছে রেয়ামিল। তাহলে অ্যান্সার হবে খ। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে খ। এই প্রশ্নের অ্যান্সার কি হবে? খ। এরপর দেখো কখন সমাপনী মজুত পণ্য রেয়ামিলে অন্তর্ভুক্ত হয়? তাহলে রেয়ামিলে কখন এই সমাপনী মজুত পণ্য অন্তর্ভুক্ত করা যায়? আমরা সাধারণত জানি সমাপনী মজুত পণ্য রেয়ামিলে অন্তর্ভুক্ত হয় না, কিন্তু একটি বিশেষ ক্ষেত্র রয়েছে যখন আমরা সমাপনী মজুত পণ্য রেয়ামিলে আনতে বাধ্য হই। সেটি কখন? দেখো সমাপনী মজুত পণ্যের উদ্বৃত্ত দেওয়া থাকলে, উদ্বৃত্ত সবসময় দেওয়া থাকে, এটি কোনো কারণ নয়। প্রারম্ভিক মজুদ না থাকলে, প্রারম্ভিক মজুত পণ্য না থাকলে সেটি ব্যালেন্স শূন্য হয়, সেক্ষেত্রে আমাদের এটি কোনো বিবেচ্য বিষয় নয়। সমন্বিত ক্রয়ের উদ্বৃত্ত থাকে। দেখো সমন্বিত ক্রয় থাকলে আমরা তখন সমাপনী মজুদ এর ভিতর অন্তর্ভুক্ত থাকে এবং বাদ দিয়ে দেখাই। সমাপনী মজুদ কি থাকে? বাদ দেওয়া থাকে। তো এজন্য আমরা যোগ করার জন্য সমাপনী মজুদকে দেখাতে হয়। তাহলে সমন্বিত ক্রয়ের উদ্বৃত্ত থাকলে আমরা কি করি? সমাপনী মজুদ পণ্য অন্তর্ভুক্ত করি। এরপরে দেখো রেওয়ামিলের ডেবিট পাশে দেখানো হয় কোনটি? রেওয়ামিলের ডেবিট পাশে দেখানো হয় কোনটি? সকল সম্পদ ও আয়। সম্পদও আমরা যদিও দেখাই, কিন্তু আয়কে আমরা দেখাই না ডেবিট পাশে। এবার দেখো সকল সম্পদ ও ব্যয়। দেখো সকল সম্পদ ও ব্যয়ের উদ্বৃত্ত আমরা সবসময় জানি ডেবিট। তো ডেবিট হলে এটিকে অবশ্যই ডেবিট পাশে দেখাবো। তাহলে এটির অ্যান্সার হচ্ছে আমাদের খ। এটির অ্যান্সার হচ্ছে খ। ওকে। এরপরে দেখো খতিয়ানের জের দ্বারা রেয়ামিল প্রস্তুতের কাজকে কি বলে? খতিয়ানের জের দ্বারা রেয়ামিল প্রস্তুতের কাজকে কি বলে? আমি তোমাদেরকে চতুর্থ ধাপ বা হিসাব চক্রের চতুর্থ ধাপ পড়ার সময় তোমাদেরকে বলেছি। প্রথম দ্বিতীয় বা তৃতীয় স্লাইডে ছিল তোমাদের আজকের ক্লাসেও। তো সেটি আমরা বলছিলাম যে রেয়ামিল যেহেতু গাণিতিক শুদ্ধতা যাচাই করে এবং হচ্ছে হিসাবের তালিকা, একটি তালিকা বা খসড়া, এটি আমরা মূলত আর্থিক বিবরণী সহজ করার জন্য করে থাকি। তো এই যে আর্থিক বিবরণী সহজ করার পূর্বেই যে গাণিতিক শুদ্ধতা যাচাই করি, এটিকে মূলত বলা হয় সংক্ষিপ্তকরণ। এটিকে মূলত কি বলা হয়? রেয়ামিলকে আমরা মূলত বলি সংক্ষিপ্তকরণ। রেয়ামিলকে আমরা মূলত কি বলি? সংক্ষিপ্তকরণ। তাহলে রেয়ামিলের অপর নাম হচ্ছে সংক্ষিপ্তকরণ। আর এই যে চিহ্নিতকরণ হচ্ছে লেনদেনকে করি আমরা, লেনদেন চিহ্নিতকরণ করি। লিপিবদ্ধকরণকে আমরা বলি হচ্ছে লেনদেন চিহ্নিত করা, জাবেদাভুক্ত করা এবং খতিয়ানে স্থানান্তর করা। তিনটি ধাপ মিলে হয় হচ্ছে লিপিবদ্ধকরণ। আর শেষ যেটি দেখছো শ্রেণীবদ্ধকরণ, এটি মূলত হচ্ছে খতিয়ান। এটি মূলত হচ্ছে খতিয়ান। ওকে। এরপরে দেখো রেয়ামিল তৈরি করার মূল উদ্দেশ্য নিচের কোনটি? আমি তোমাদেরকে বলেছিলাম দুটি উদ্দেশ্য রয়েছে, রেয়ামিলের দুটি উদ্দেশ্য রয়েছে। তো এখান থেকে দেখো লাভ ক্ষতি আমরা করি বিশদ আয় বিবরণীর মাধ্যমে, তাহলে এটি হবে না। ব্যবসায়ের আর্থিক অবস্থা নির্ণয় করি আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে। খতিয়ানের হিসাব খাতের গাণিতিক সূত্রতা যাচাই করা, এটি রেয়ামিলের একটি প্রাথমিক উদ্দেশ্য। তো এটি হচ্ছে আমাদের মূলত উদ্দেশ্য। তাহলে অ্যান্সার হবে গ। ব্যবসায়ের আর্থিক সচ্ছলতা পরিমাপের জন্য বিভিন্ন অনুপাত রয়েছে, সেগুলো আমরা অনুপাত বিশ্লেষণের মাধ্যমে করে থাকি। আচ্ছা। এরপরে দেখো রেওয়ামিল কি? রেওয়ামিল হচ্ছে খতিয়ানের উদ্বৃত্ত সমূহের তালিকা, একটি হিসাব খাত, একটি পরিপূর্ণ হিসাব, একটি আংশিক হিসাব। তো দেখো রেওয়ামিল কোনো হিসাব খাত বা পরিপূর্ণ বা আংশিক হিসাব নয়। রেওয়ামিল হচ্ছে খতিয়ানের উদ্বৃত্ত সমূহের তালিকা। রেওয়ামিল হচ্ছে খতিয়ানের উদ্বৃত্ত সমূহের তালিকা বা জেরের তালিকা বা খসড়াপত্র। এরপরে দেখো আসাদ অ্যান্ড কোং এর নিকট থেকে 4,500 টাকার পণ্য ক্রয় করে ভুলবশত ক্রয় হিসাবে 450 টাকা লেখা হয়েছে। সংশোধনী জাবেদা কি হবে? তাহলে দেখো এই যে 4,500 টাকার পণ্য ক্রয় যে করেছি আমরা, ক্রয় করে এর ফলে আমরা কি করেছি? ক্রয়কে কম দেখিয়েছি। তাহলে ক্রয় আবারও ডেবিট করতে হবে, যেহেতু এই দুইটার পার্থক্য হচ্ছে আমাদের 4,050 টাকা। তো ক্রয় ডেবিট হবে 4,050। এবং আমরা যেহেতু নগদান বা হচ্ছে প্রদেয় হিসাব, যেহেতু এখানে প্রদেয় হিসাব বা আসাদ অ্যান্ড কোং, এটিতে আমরা কোনো ভুল করিনি, তো এটি একটি এক পক্ষের ভুল, এটি একটি একপাক্ষিক ভুল। একপাক্ষিক ভুল। তো একপাক্ষিক ভুল হলে আমাদেরকে অনিশ্চিত হিসাব আনতে হবে। কি আনতে হবে? অনিশ্চিত হিসাব। তো এই যে অনিশ্চিত হিসাব হচ্ছে আবারও 4,050 টাকা। তো দেখো ক্রয় এখানে প্রাপ্য হিসাব আসবে না, ক্রয় ডেবিট। এবং আমাদের অ্যান্সার হচ্ছে খ, ক্রয় ডেবিট এবং অনিশ্চিত হিসাব ক্রেডিট। তো অ্যান্সার হচ্ছে খ। এরপরে দেখো হিসাব বিজ্ঞানের সঠিক জ্ঞানের অভাবে যে ভুল সংঘটিত হয় তাকে কোন ধরনের ভুল বলে? আমরা দুই প্রকার প্রধান ভুল পড়েছি, একটি হচ্ছে নীতিগত আর একটি হচ্ছে করণিক ভুল, এবং এই করণিকের ভিতর আরো অনেকগুলো ছিল। তো এখন দেখো এই যে ভুল সংঘটিত হয় কোন কিসের কারণে সংগঠিত
হিসাব বিজ্ঞানের সঠিক জ্ঞানের অভাবে, হিসাব বিজ্ঞানের সঠিক জ্ঞানের অভাবে যে ভুল সংঘটিত হয়। তো হিসাব বিজ্ঞানের সঠিক জ্ঞানের অভাবে মূলত আমরা কোন ধরনের ভুল করে থাকি? হিসাব বিজ্ঞানের সঠিক জ্ঞানের অভাবে আমরা মূলত ভুল করে থাকি হচ্ছে মুনাফা জাতীয়কে মূলধন জাতীয় লিখে ফেলি, মুনাফা জাতীয় হিসাবকে আমরা মূলধন জাতীয় করে ফেলি কোনো কোনো সময়। আর মুনাফা জাতীয়কে কি করি, মূলধন জাতীয়কে মুনাফা জাতীয় করে ফেলতে পারি সঠিক জ্ঞানের অভাবে। মূলধন জাতীয়কে কি করি, মুনাফা জাতীয় করি। তো এই ধরনের ভুল যখন হয় সেটি হচ্ছে আমাদের কি হয়, সেটি আমাদের নীতিগত ভুল হয়, এবং এটা ঘটে হচ্ছে হিসাব বিজ্ঞানের সঠিক জ্ঞানের অভাবে। তো এটাকে আমরা বলবো নীতিগত ভুল। অপশন গ তে রয়েছে নীতিগত ভুল। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের হিসাব বিজ্ঞানের রেওয়া মিল চ্যাপ্টারে 25টি এমসিকিউ এবং বেসিক তথ্যগুলো তোমাদের সামনে আলোচনা করলাম। তোমাদেরকে আবারও বলছি, স্কুল অফ এক্সেলেন্সের কিন্তু ফাইনাল রিভিশন কোর্স চালু রয়েছে। তো এখনো এনরোলমেন্ট ওপেন রয়েছে। তোমরা যারা এনরোল করোনি, তোমরা যারা ক্লাসটি দেখছো কিন্তু এনরোল করোনি, তোমরা চাইলে আমাদের কোর্সে এনরোল করতে পারো। এরপরে দেখো, আমাদের আরো একটি চ্যাপ্টার, আজকের ক্লাসে আমরা আরো একটি চ্যাপ্টার কভার করবো, সেটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। তো ব্যাংক সমন্বয় বিবরণীর ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো জানা প্রয়োজন সেগুলো প্রথমে জেনে নেব, এরপর আমরা এমসিকিউ এবং সৃজনশীলগুলো আলোচনা করব। দেখো, প্রথমে আমরা ব্যাংক সমন্বয় বিবরণীতে যদি দেখি, ব্যাংক সমন্বয় বিবরণী কি, দেখো, হিসাবকাল শেষে হিসাবকাল শেষে আমানতকারী ও ব্যাংকের ময়ের মধ্যে যে গরমিলের কারণ নির্ণয় ও প্রদর্শনের উদ্দেশ্যে পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী, দেখো কোন নীতি অনুযায়ী আমরা করি, পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী আমানতকারী প্রতিষ্ঠান যে বিবরণী প্রস্তুত করে তাকে ব্যাংক সমন্বয় বিবরণী বলে। তাহলে দেখো, হিসাবকাল শেষে আমানতকারী ও ব্যাংকের বইয়ের মধ্যে গরমিলের কারণ নির্ণয়, তাহলে উদ্দেশ্য হচ্ছে আমানতকারী এবং ব্যাংকের বইয়ের গরমিলের কারণ নির্ণয় করা। নীতি হচ্ছে পূর্ণ প্রকাশ নীতি, এবং যে বিবরণী প্রস্তুত করে তাকে ব্যাংক সমন্বয় বিবরণী। তাহলে কে প্রস্তুত করে? আমানতকারী প্রস্তুত করে হচ্ছে আমানতকারী প্রস্তুত করে। ওকে। তাহলে দেখো, সংজ্ঞার ভিতর আমরা অনেকগুলো বিষয় দেখলাম। ব্যাংকের এবং আমানতকারীর বইয়ের মধ্যে গরমিলের কারণ নির্ণয় করা, এবং উদ্দেশ্য হচ্ছে এটি, এবং পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী, হিসাব বিজ্ঞানের নীতি হচ্ছে পূর্ণ প্রকাশ নীতি। ব্যাংক সমন্বয় বিবরণীর ক্ষেত্রে আমানতকারী আমানতকারী প্রতিষ্ঠান বা আমানতকারী হচ্ছে প্রস্তুতকারী, যে বিবরণী প্রস্তুত করে তাকে ব্যাংক সমন্বয় বিবরণী বলে। এখন দেখো, লিপিবদ্ধকরণের সময়ের পার্থক্য বা গরমিল এবং যে কোনো এক পক্ষের ভুলের কারণে এরূপ পার্থক্য সৃষ্টি হয়। তাহলে স্বাভাবিকভাবেই আমাদের নগদান বইয়ের ব্যাংকের কলাম এবং ব্যাংক স্টেটমেন্ট, এখন তো ব্যাংক স্টেটমেন্ট, আগে পাস বই বলা হতো, তো পাস বই এবং অথবা ব্যাংক স্টেটমেন্ট, এই দুটির ব্যালেন্স বা হচ্ছে তোমার যে কত টাকা বা আমানতের পরিমাণ সমান হওয়ার কথা। কিন্তু কয়েকটি গরমিল, মানে আমরা যে দুটি পক্ষ রয়েছে আমানতকারী এবং ব্যাংক, এই দুটি পক্ষের লেখার ভুল হতে পারে বা যে কোনো ধরনের করণিক ভুল হতে পারে। এছাড়াও আমাদের সময়ের পার্থক্যের কারণে, কিসের কারণে, সময়ের পার্থক্যের কারণে এই দুটি ব্যালেন্সের মধ্যে পার্থক্য দেখা দেয়। তো এই দুটি বিষয় মিলকরণের জন্য মূলত আমরা ব্যাংক সমন্বয় বিবরণী করে থাকি। এখন ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করে? যেহেতু আমানতকারীকে দেখতে হবে যে তার ব্যাংক ব্যালেন্সের টাকা এবং নগদান বইয়ের টাকার মধ্যে পার্থক্য সৃষ্টি হলো কেন, এজন্য প্রস্তুত অবশ্যই আমানতকারীকে করতে হবে বা ডিপোজিটরকে করতে হবে। তাহলে এমন একজন কর্মকর্তা কর্তৃক ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা উচিত যার সাথে প্রতিষ্ঠানের ব্যাংক জমা সংক্রান্ত লেনদেনের সম্পর্ক বা দায় দায়িত্ব নেই। এর ফলে জালিয়াতি এবং গোজামিলের সম্ভাবনা প্রতিরোধ করা যায়। তাহলে প্রস্তুত করে মূলত আমানতকারী বা আমানতকারী প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা। ওকে। কেন প্রস্তুত করা হয়? উদ্বৃত্ত পত্রে সঠিক ব্যাংক জের বা ব্যাংক ব্যালেন্স দেখানো হয়েছে কিনা তা হিসাব তথ্যের ব্যবহারকারী কর্তৃক যাচাইযোগ্য করার জন্য আমানতকারী ও ব্যাংকের বইয়ের মধ্যে গরমিলের কারণ নির্ণয় ও প্রদর্শনের উদ্দেশ্যে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয়। তাহলে গরমিলের কারণ এবং হচ্ছে যারা তথ্যের ব্যবহারকারী আছে, আমরা জানি হিসাব বিজ্ঞান হচ্ছে তথ্য ব্যবস্থা। তো এই তথ্য ব্যবস্থার যারা ব্যবহারকারী আছে তাদের কাছে ব্যাংক ব্যালেন্সে সঠিক তথ্য বা সঠিক ডেটা উপস্থাপনের জন্য আমরা মূলত ব্যাংক সমন্বয় বিবরণী করে থাকি। এরপর দেখো, ব্যাংক সমন্বয় বিবরণীর ক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে তোমাদের। একটি হচ্ছে ডেবিট মেমো এবং আরেকটি হচ্ছে ক্রেডিট মেমো। তো ডেবিট মেমো আমরা কখন ব্যবহার করি বা কোন কাজে লাগে? আমরা জানি ব্যাংক যে আমাদেরকে বিভিন্ন ধরনের সেবা প্রদান করে, এই সেবা প্রদান করতে গিয়ে ব্যাংক বিভিন্ন সময় আমাদের কাছ থেকে বিভিন্ন চার্জ বা বিভিন্ন খরচ কেটে নেয়। এই যে বিভিন্ন চার্জ খরচ বা এই খরচগুলো কর্তনের সময় যে মেমো ইস্যু করে বা যে ডিটেলসটা তারা লেখে সেটিকে আমরা বলবো ডেবিট মেমো। এখন ডেবিট মেমো কি হয়? আরো সহজভাবে যদি তোমরা বলো, যে যে আইটেমগুলো ব্যাংক জমার পরিমাণ কমিয়ে দেয় তাকে ডেবিট মেমো বলে বা মেমোরেন্ডাম বলে। অর্থাৎ ব্যাংক যে চার্জগুলো আমাদের কাছ থেকে কেটে নেয় সেটিকে আমরা মূলত ডেবিট মেমো বলবো। এখন কয়েকটি ডেবিট মেমো যদি তোমরা দেখো, ব্যাংক সার্ভিস চার্জ, ব্যাংক কর্তৃক পরিশোধ,
চেক প্রিন্টিং খরচ। তো এগুলো হচ্ছে মূলত ডেবিট মেমোর উদাহরণ। এরপর বলছে ক্রেডিট মেমো সমূহ। ক্রেডিট মেমো সমূহ, তো ক্রেডিট মেমো সমূহ কোনগুলো? যেগুলো ব্যাংক আমাদেরকে প্রদান করে, যে বিষয়গুলো আমাদেরকে আমাদের আমানতের বাইরে ব্যাংক প্রদান করে। এখন কি প্রদান করতে পারে? আমাদের আমানতের উপর সুদ প্রদান করতে পারে, বা অন্য যে কোনো ধরনের সুবিধা, বা হচ্ছে আমাদের অ্যাকাউন্টে কেউ যদি টাকা জমা দেয়, সেটিও কিন্তু আমাদের অর্থের পরিমাণ বাড়িয়ে দিবে। তা দেখো, যে আইটেমগুলো ব্যাংক জমার পরিমাণ বাড়িয়ে দেয় তাকে আমরা ক্রেডিট মেমো বলি। তো ক্রেডিট মেমো কি কি? ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, ব্যাংক কর্তৃক অর্থ আদায়, এগুলো হচ্ছে ক্রেডিট মেমোরির নাম। এখন আমাদের একটি ছক আমাদেরকে দেখতে হবে, যেটির মাধ্যমে আমরা সমগ্র ব্যাংক সমন্বয় বিবরণী খুবই সহজে করতে পারবো। তো এই ছকটি তোমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে, একেবারে খুবই সহজ, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, একেবারে সহজ। এখানে কোনো জটিল কিছু নেই, এবং যে কথাগুলো আছে এগুলোর একটার সাথে আরেকটা নাম তোমরা দেখতে পাচ্ছ। একটি বিষয় কিন্তু একটা জিনিসেরই চারটি করে নাম রয়েছে প্রথম দুটি খাতে। তো এই যে প্রথম দুটি কলাম, প্রথম দুটি যে রো দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু তোমরা একটি বিষয়ের বিভিন্ন নাম দেখতে পাচ্ছ, এগুলো একটু মনে রাখতে হবে। তো দেখো, পরিবহনাধীন চেক, প্রতিমধ্যে আমানত, ডিপোজিট ইন ট্রানজিট বা বহন চেক, এটি মূলত কি? এটি মূলত কি, ধরো আমি আমার প্রতিষ্ঠানের টাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য কাউকে পাঠিয়েছি। তো এই যে মাঝখানে আমি যখন টাকা পাঠিয়েছি তখন তো আমি আমার আমার যে বই রয়েছে, আমার যে হিসাবের বই রয়েছে, সেখানে ব্যাংক কলামে আমি টাকা কিন্তু বৃদ্ধি করে ফেলেছি। কিন্তু যতক্ষণ না পর্যন্ত ব্যাংকে জমা হচ্ছে বা এই টাকাটা রাস্তায় রয়েছে, ততক্ষণ পর্যন্ত কি আমার ব্যাংকের বইতে বা হচ্ছে ব্যাংক স্টেটমেন্টে ওটা দেখাচ্ছে না, বা ওটা বৃদ্ধি পাচ্ছে না। তো এই ধরনের কোনো কিছু থাকলে, পরিবহনাধীন চেক, প্রতিমধ্যে আমানত, ডিপোজিট ইন ট্রানজিট বা বহন চেক, সেক্ষেত্রে আমরা কি করব? পাস বই বা ব্যাংক বইয়ে বা ব্যাংক স্টেটমেন্টে আমরা হচ্ছে যোগ করব। যেহেতু আমাদের বইতে ইতিমধ্যে যোগ করে আমরা পাঠিয়েছি, তো এখানে আমাদের কিছুই করার প্রয়োজন নেই। এরপর আরেকটি বিষয় রয়েছে, দেখো, বকেয়া চেক, অপরিশোধিত চেক, ইস্যুকৃত চেক বা উপস্থাপিত না হওয়া চেক, প্রত্যেকটি কথায় একই মিনিং বোঝায়। তো এই যে বকেয়া চেক, ইস্যুকৃত না হওয়া চেক বা উপস্থাপিত না হওয়া চেক, এটির ক্ষেত্রে আমরা মূলত কি করব? দেখো, বকেয়া চেক, আমরা যখন কোনো পাওনাদারকে চেক প্রদান করি, তো এই চেকটা প্রদান করার সময় আমরা কি করি? আমাদের ব্যাংকের কলাম থেকে টাকা ক্রেডিট করি বা কমিয়ে দেখাই, কমিয়ে দেই। তো এই যে কমিয়ে দেওয়ার পর ওই চেকের তো মেয়াদ থাকে 180 দিন। এখন এই মেয়াদ থাকাকালীন যে কোনো সময় আমার পাওনাদার কিন্তু ব্যাংকে উপস্থাপন করতে পারে, কিন্তু কবে উপস্থাপন করবে সেটি তো তার উপর নির্ভর করে। এখন এর ভিতর যখন যদি আমরা কখনো ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করি, সেক্ষেত্রে কি কি সমস্যা দেখা দেয়? সেক্ষেত্রে দেখা দেয় যে ব্যাংকের বইতে টাকা বেশি আছে আর আমার বইতে টাকা কম আছে, যেহেতু চেকটা এখনো উপস্থাপন হয়নি। তো এক্ষেত্রে আমাকে কি করতে হবে? এক্ষেত্রে দেখো, আমাদের ব্যাংকের বই থেকে এই টাকাটা বাদ দিয়ে দেখাতে হবে, এবং আমাদের বইতে যেহেতু ইতোমধ্যে বাদ দিয়েছি, তো এটি আর দেখানোর প্রয়োজন নেই। এরপর দেখো, ডেবিট মেমো। ডেবিট মেমোর কয়েকটি উদাহরণ আমি তোমাদেরকে দিয়েছি। এখন এই যে যে ডেবিট মেমো হচ্ছে আমাদের কাছ থেকে বিভিন্ন যে চার্জ কেটে নেয় বা ব্যাংক টাকা কমিয়ে দেয়। তো এই টাকাগুলো কমানোর সময় ব্যাংক ইতোমধ্যে জানে, তো ব্যাংক কিন্তু ইতোমধ্যে বাদ দিয়েছে। আমরা আমাদের বই থেকে বাদ দিই, সেজন্য আমাদের বই থেকে কি করতে হবে? বাদ দিতে হবে। এরপর দেখো, ক্রেডিট মেমো সমূহ। ক্রেডিট মেমো সমূহ হচ্ছে ব্যাংক আমাদের জন্য যে সুদ প্রাপ্তি বা অন্যান্য যে কোনো জমা হলে যোগ করে। তো ব্যাংক ইতোমধ্যে যেহেতু যোগ করেছে, সেক্ষেত্রে আমরা আর কিছু ব্যাংকের বইতে আর কিছু করার প্রয়োজন নেই, আমাদের বইতে আমরা যোগ করব। এরপরে সর্বশেষ যেটি রয়েছে, এনএসএফ, অপর্যাপ্ত তহবিল, প্রত্যাখ্যাত চেক বা অমর্যাদাকৃত চেক। এনএসএফ মানে হচ্ছে নট সাফিসিয়েন্ট ফান্ড। এনএসএফ মানে কি? নট সাফিসিয়েন্ট ফান্ড, অর্থাৎ পর্যাপ্ত তহবিল না থাকা। তো এই যে দেখো, আমরা যখন চেক প্রদান করি, আমরা যখন ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য চেক জমা দিই, অর্থাৎ আমি আমার দেনাদার কাছ থেকে কোনো চেক পেলে সেটি তো আমি ব্যাংকেই জমা দিব। এখন এই জমা দেওয়ার পর ব্যাংক যদি কোনো কারণে প্রত্যাখ্যান করে, অর্থাৎ আমার অ্যাকাউন্টে টাকা যদি বৃদ্ধি করতে না পারে, এবং আমি তো চেক জমা দেওয়ার সময় আমার যে বই রয়েছে সেটিতে কিন্তু যোগ করে দিয়েছি, তো ব্যাংক কি করলো? এনএসএফ চেক হলে বা দেনাদারের হিসাবে টাকা না থাকলে সে কিন্তু কিছুই করলো না, অর্থাৎ ব্যাংকের বইতে কোনো যোগ বা বিয়োগ সে কিছুই করেনি। কিন্তু আমার বইতে আমি একবার যোগ করে পাঠিয়েছি, তো সেটি কমিয়ে দেখার জন্য আমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তো আমি যেহেতু এনএসএফ চেক হয়েছে, অর্থাৎ আমি একটি চেক আমার অ্যাকাউন্টে জমা করার জন্য দিয়েছিলাম যোগ করে, কিন্তু ব্যাংক আসলে কিছুই করতে পারেনি, যেহেতু তার অ্যাকাউন্টে টাকা নাই, আমার দেনাদারের অ্যাকাউন্টে টাকা নাই, সেটি যে কেটে এনে আমার অ্যাকাউন্টে বসাবে সেটি কিন্তু করতে পারেনি। তো এই যে না করতে পারার কারণে আমার যে বই রয়েছে সেখানে কিন্তু বেশি দেখানো হয়ে গিয়েছে যোগ করার কারণে, তো সেটি সমান করার জন্য আমাকে বিয়োগ করতে হবে। আশা করি এই ছকটি তোমরা সবাই বুঝতে পেরেছো, এবং এই ছকটি জানলে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী করতে আর কোনো অসুবিধা থাকার কথা না।
তারপরে আমরা আমাদের যে হচ্ছে এমসিকিউ গুলো রয়েছে 25টি এমসিকিউ, সেগুলো এই ছকটা এবং পূর্বের আলোচনার মাধ্যমে সলভ করার চেষ্টা করব, এবং এরপরে আমরা সৃজনশীল দেখব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের প্রথম যে এমসিকিউ রয়েছে, নিচের কোন লেনদেনটি নগদান বইয়ের জের ও পাস বইয়ের মধ্যে পার্থক্য তৈরি করবে? দেখো, জমাকৃত চেক আদায়, আমি একটি চেক জমার জন্য দিয়েছিলাম, সেটি সঠিকভাবে আদায় হয়েছে, তাহলে দুইটি বইতেই আমাদের সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে, এখানে কোনো পার্থক্য সৃষ্টি হবে না। আমাদের বলছে পার্থক্য তৈরি করতে হবে, তো এখানে কোনো পার্থক্য তৈরি হবে না। ইস্যুকৃত চেক পরিশোধ, আমি একটি চেক আমার পাওনাদারকে দিয়েছিলাম, সেটি সঠিকভাবে পরিশোধ হলে সেখানেও কোনো পার্থক্য সৃষ্টি হবে না। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, দেখো ব্যাংক যদি কোনো সুদ মঞ্জুর করে সেটি হচ্ছে আমাদের জন্য কোন ধরনের কি, সেটি হচ্ছে আমাদের জন্য ক্রেডিট মেমো। এই যে ক্রেডিট মেমো, আমরা তো এখন জানি না, তো আমাদের বইতে যোগ করে দেখাতে হবে, এর ফলে কিন্তু মূলত পার্থক্য সৃষ্টি হবে, এর ফলে কি হবে, পার্থক্য দেখা দিবে। ওকে। আর শেষেরটি বলছে আমানতকারী কর্তৃক নগদ জমাদান, আমানতকারী কর্তৃক নগদ জমাদান, দেখো দেনাদার কর্তৃক জমাদান হলে সেটি পার্থক্য তৈরি হতো, কিন্তু আমানতকারী মানে আমি নিজে যদি জমা দিই অবশ্যই জানবো, এবং সেটি সঠিকভাবে জমাদান হলে কোনো পার্থক্য হবে না। কিন্তু দেনাদারকারী কর্তৃক দেনাদার কর্তৃক বা প্রাপ্য হিসাব কর্তৃক যদি জমাদান হতো, সেটি কিন্তু পার্থক্য তৈরি করতো। ওকে। এরপরে দেখো, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 2000 টাকা নগদ বইতে কি প্রভাব পড়ে? তাহলে ব্যাংক কর্তৃক, ব্যাংক যদি কোনো সুদ মঞ্জুর করে, তাহলে সেটি আমরা তো জানি না, সেটি হচ্ছে একটি ক্রেডিট মেমো, সেটি একটি কি, ক্রেডিট মেমো। তাহলে ক্রেডিট মেমো হলে কি করতে হবে আমাদেরকে, আমাদের নগদান বইয়ের সাথে এই যে যে ক্রেডিট মেমোর পরিমাণ রয়েছে সেটি যোগ করতে হবে। বলছে ব্যাংকের কলামে ডেবিট হবে, ব্যাংকের কলামে ব্যাংক ইতিমধ্যে কাজ করেছে, ক্রেডিট করেছে, আমাদের কিছু করতে হবে না ব্যাংকের বইতে, আমাদের করতে হবে নগদ কলামে। এখন নগদান বইতে কি করতে হবে, নগদান বইতে আহ ব্যাংক যেটা, ব্যাংক যেটা ক্রেডিট করে আমাদের নগদান বইতে সেটি ডেবিট করতে হবে, তো আমাদের অ্যান্সার হবে গ, এটির অ্যান্সার হবে গ। ওকে, এরপরে দেখো, ব্যাংক বিবরণীতে ক্রেডিট মেমোরেন্ডাম কি? আমি মাত্র তোমাদেরকে পড়ালাম ক্রেডিট মেমো কি। তো ক্রেডিট মেমো হচ্ছে টাকার পরিমাণ বৃদ্ধি করে দেয়, অর্থাৎ আয় বৃদ্ধি, টাকার পরিমাণ বৃদ্ধি করা। ক্রেডিট মেমোরেন্ডাম হচ্ছে যে আইটেমগুলো বা যে উপাদানগুলো আমাদের ব্যাংকের টাকার পরিমাণ বাড়িয়ে দেয়, সেটি হচ্ছে মূলত ক্রেডিট মেমোরেন্ডাম। এখন এখানে কি বলে দেখো, আয় বৃদ্ধি, আয় হ্রাস, ব্যয় বৃদ্ধি, ব্যয় হ্রাস। তো আমাদের আয় বৃদ্ধি হলে ক্রেডিট মেমো ইস্যু হয়, তাহলে ক্রেডিট মেমো কখন হবে, আয় বৃদ্ধি পেলে। এরপরে দেখো, এনএসএফ এর পূর্ণরূপ কি? আমি একটু আগেও লিখে দিলাম তোমাদের এইখানে, দেখো এনএসএফ মানে হচ্ছে নট সাফিসিয়েন্ট ফান্ড, অর্থাৎ অপর্যাপ্ত তহবিল চেক। তাহলে এনএসএফ হচ্ছে নট সাফিসিয়েন্ট ফান্ড, এনএসএফ হচ্ছে কি, নট সাফিসিয়েন্ট ফান্ড, যেটি আমাদের অপশন এতেই রয়েছে, নট সাফিসিয়েন্ট ফান্ড। এনএসএফ এর পূর্ণরূপ হচ্ছে নট সাফিসিয়েন্ট ফান্ড। এবার দেখো, পাস বই অনুযায়ী ক্রেডিট উদ্বৃত্ত বলতে কি বোঝায়? দেখো ব্যাংক যেটি করে আমরা তার উল্টাটা করি, তো ব্যাংক, আমরা যখন ব্যাংকে টাকা রাখি সেটি আমাদের জন্য ডেবিট, অর্থাৎ একটি সম্পদ, কিন্তু ব্যাংকের জন্য একটি দায়, তাহলে ব্যাংকের দায় আমাদের জন্য কি, সম্পদ, ব্যাংকের দায়, ব্যাংকের দায় আমাদের সম্পদ, তাহলে আমাদের সম্পদ বা হচ্ছে ডেবিট উদ্বৃত্ত, তাহলে ব্যাংক জমার উদ্বৃত্ত। তাহলে ব্যাংকের ক্রেডিট উদ্বৃত্ত বলতে আমাদের বোঝা হচ্ছে ব্যাংক জমার উদ্বৃত্ত বা সম্পদ। ওকে। এরপরে, আবির কোম্পানির নগদান বহি অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 30,000 টাকা, 8,000 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া আছে কিন্তু আদায় হয়নি, পাস বইয়ের ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ কত? তাহলে দেখো, আমরা এখানে নগদ বইয়ের, নগদান বইয়ের জের দেওয়া আছে, নগদান বইয়ের, দেখো নগদান বইয়ের জের দেওয়া আছে, কোন বইয়ের জের দেওয়া আছে, নগদান বইয়ের জের দেওয়া আছে 30,000 টাকা, কত টাকা, 30,000 টাকা। এবং আমাদেরকে বলেছে, আমাদের সমন্বিত জের বের করতে বলেনি, আমাদেরকে বলেছে পাস বইয়ের জের বের করতে। পাস বইয়ের অর্থাৎ নগদান থেকে আমাদেরকে পাস বইতে যেতে হবে। তো নগদান থেকে পাস বইতে যেতে হলে আমরা নগদান বইতে যেটি করি তার উল্টা কাজ করতে হবে, তার কি করতে হবে, উল্টা কাজ করতে হবে। এখন দেখো এই যে 30,000 টাকা, তাহলে 30,000 টাকা আমাদের নগদান বইতে আছে, এটি আমরা লিখলাম। এরপর দেখো, 8,000 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, আদায়ের জন্য জমা দিলে আমরা নগদান বই অনুযায়ী এটি যোগ করতাম, এটি কি করতাম, যোগ করতাম, যেহেতু ব্যাংকের বইতে যাব, তো এটিকে আমাদের বিয়োগ করতে হবে, এটিকে আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে আমাদের অ্যান্সার হবে 22,000 টাকা ব্যাংক বিবরণী অনুযায়ী, কি অনুযায়ী, ব্যাংক বই অনুযায়ী, ব্যাংক বই অনুযায়ী। ওকে, ব্যাংক বই অনুযায়ী 22,000 টাকা, তাহলে অ্যান্সার হবে খ, এই প্রশ্নের অ্যান্সার কি হবে, খ। এরপরে দেখো, চেকের মাধ্যমে বেতন প্রদান 500 টাকা ভুলক্রমে নগদান বইয়ের ডেবিট দিকে 50 টাকা লেখা হয়েছে, এর ফলে নগদান বইয়ের উদ্বৃত্ত এবং ব্যাংক বিবরণীর মধ্যে কত টাকার গরমিল হবে? তো দেখো, 500 টাকা আমরা বেতন প্রদান করেছি, তা আমরা যদি ধরে নিই দুই পাশে, একটা হচ্ছে নগদান বই,
আরেকটি হচ্ছে ব্যাংক বই। তো আমরা ধরে নিলাম দুটির ক্ষেত্রে আমাদের 1,000 টাকা ব্যালেন্স রয়েছে। এখন আমরা বেতন প্রদান করেছি। আমরা কি করেছি? বেতন প্রদান করেছি 500 টাকা, ভুলক্রমে নগদান বইয়ের ডেবিট দিকে 50 টাকা লেখা হয়েছে। তো 500 টাকা আমরা যে প্রদান করেছি, প্রদান করলে আমাদের হওয়ার কথা কি? ক্রেডিট। হওয়ার কথা ক্রেডিট। কিন্তু আমরা ডেবিট করেছি 50 টাকা, তাহলে 50 টাকা আমরা যোগ করে ফেলেছি। যেমন নগদান বইতে এখন ব্যালেন্স আছে 1,050 টাকা, যেটি হচ্ছে একটি ভুল কথা, যেটি হচ্ছে একটি ভুল, আমরা ভুলের কারণে করেছি। কিন্তু ব্যাংক থেকেই এই যে 500 টাকার একটি চেক দিয়েছি, ব্যাংক থেকে কি করলো? চেক দেওয়ার ফলে মাইনাস করলো, তাহলে আমাদের ব্যাংক বইতে 500 টাকা রয়েছে, আমাদের ব্যালেন্স কত রয়েছে? 500 টাকা। তাহলে দেখো এই দুটির পার্থক্য এখন যদি আমরা করি তাহলে 550 টাকা হয়। কত টাকা হয়? দুটি বিষয়ের পার্থক্য হয় 550 টাকা। তাহলে নগদান ও ব্যাংক বইয়ের পার্থক্য হবে 550 টাকা, যেটি ঘতে রয়েছে, যেটি আমাদের ঘতে রয়েছে। এরপরে দেখো 33, ব্যাংক সুদ 350 টাকা। ব্যাংক সুদ কত? 350 টাকা। ওকে, ব্যাংক সুদ হচ্ছে 350 টাকা। ভুলবশত ভুলবশত নগদান বইতে 530 টাকা ক্রেডিট করা হয়েছে। ব্যাংক সমন্বয় বিবরণীতে প্রস্তুতের সময় নগদান বইয়ের উদ্বৃত্তের কত টাকা হবে? তো আমরা আবারও দুই পাশের দুটি ব্যালেন্স ধরে নিই, নগদান এবং ব্যাংক। আমরা ধরে নিলাম দুই পাশে আমাদের 1,000 টাকা করে রয়েছে। এখন দেখো 350 টাকা ব্যাংক সুদ হচ্ছে 350, নগদান বইতে 530 টাকা ক্রেডিট করা হয়েছে। তাহলে ব্যাংক সুদ মঞ্জুর যদি করে, ব্যাংক সুদ যদি মঞ্জুর করে সেক্ষেত্রে আমাদের কি হবে? ব্যাংক সুদ মঞ্জুর করলে আমাদের যোগ করার কথা, কিন্তু আমরা নগদান বইতে 530 টাকা ক্রেডিট মানে বিয়োগ করেছি। কি করেছি? ক্রেডিট করেছি। ফলে আমাদের 470 টাকা নগদান বইতে রয়েছে, যেটি ভুল। আর ব্যাংক কি করেছে? এই 350 টাকা অ্যাড করেছে। তাহলে এখানে রয়েছে আমাদের 1350 টাকা। তাহলে সঠিক হচ্ছে এই পাশটা। তাহলে এই দুই পাশের পার্থক্য এখন দেখো, 1350 থেকে যদি 470 মাইনাস করা হয়, 1350 থেকে যদি 470 মাইনাস করা হয়, তাহলে 880 টাকা। তাহলে কত টাকা? 880 টাকা। এই দুটির পার্থক্য হচ্ছে 880 টাকা। তাহলে 880 টাকা হচ্ছে আমাদের দুটি বিষয়ের পার্থক্য। এখন কি করতে হবে? এটি বলেছে 880 টাকা যোগ করতে হবে। 880 টাকা কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করতে হবে। ওকে, নবদান বইয়ের সাথে 880 টাকা যোগ করলে আমাদের দুই পাশের পার্থক্য ঠিক হয়ে যাবে। এরপরে দেখো, ব্যাংক বিবরণীতে ক্রেডিট পাশে লেখা হয় কোনটি? ব্যাংক বিবরণীর ক্রেডিট পাশে কোনটি লেখা হয়? তা দেখো, ব্যাংক বিবরণীর ক্রেডিট পাশে কোনটি লেখা হয়? ব্যাংক ঋণের সুদ। ব্যাংক বিবরণীর কথা বলছে। দেখো আমরা যেগুলো ডেবিট করি ব্যাংক সেগুলো ক্রেডিট করে। তো ব্যাংক ঋণের সুদ হচ্ছে আমরা ক্রেডিট করি, এটি ডেবিট করবে ব্যাংক বিবরণী। ব্যাংক হতে উত্তোলন হলে আমরা কি করি? আমরা হচ্ছে উত্তোলন উত্তোলন ডেবিট করি, ব্যাংক ক্রেডিট করি। তো এটাও ব্যাংক ডেবিট করবে। ব্যাংকে জমা আমরা যেহেতু আমাদের একটি সম্পদ, আমরা ডেবিট করব, এবং ব্যাংকের জন্য দায় হয়, ব্যাংক কি করবে? ক্রেডিট করবে। তাহলে আমাদের অ্যান্সার হবে গ। অ্যান্সার হবে গ। ওকে, ব্যাংক সমন্বয় বিবরণীতে ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত না হয়ে থাকলে কি করতে হবে? দেখো, ব্যাংক সমন্বয় বিবরণীতে যখন আমরা সমন্বিত জের করি তখন আমাদের উপস্থাপিত না হওয়া চেকগুলোকে আমরা কি করি? যেহেতু আমরা চেক কাউকে চেক দেওয়ার সময় আমরা কি করেছি? আমাদের নগদান বইতে বাদ দিয়েছি। তাহলে এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? এখন ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের সময় আমাদের ব্যাংকের বই থেকে বাদ দিতে হবে। ব্যাংকের বই থেকে কি করতে হবে? ইস্যুকৃত চেক বা উপস্থাপিত না হওয়া চেক, এই যে ইস্যুকৃত চেক যেটি রয়েছে বা উপস্থাপিত না হওয়া চেক, এটি ব্যাংকের বই থেকে বাদ দিতে হবে। দেখো বলছে কোথায় আছে বাদ দিতে হবে? নগদান বইয়ের কোনো কাজ নেই, ব্যাংক বিবরণে যোগ করা যাবে না, আমাদেরকে বাদ দিতে হবে। নগদান বইয়ের কোনো কাজ নেই, ব্যাংক বিবরণের উদ্বৃত্ত হতে বাদ দিতে হবে। তাহলে অ্যান্সার হবে ঘ। অ্যান্সার হবে কি? ঘ। ওকে, এনএসএফ চেক ব্যাংক সমন্বয় বিবরণীতে কি করতে হবে? আমি তোমাদেরকে যে ছকটি দেখিয়েছিলাম সেখানে একবার আলোচনা করেছি। আমি আবারও বলছি, এনএসএফ চেক হচ্ছে যখন আমরা কোনো চেক দেনাদার থেকে পেয়ে জমা দিই, কিন্তু দেনাদারের কাছে দেনাদারের অ্যাকাউন্টে টাকা না থাকায় ব্যাংক সেটি আমাদের হিসাবে যোগ করতে পারে না বা ক্রেডিট করতে পারে না, তখন সেটি আবার ফেরত পাঠিয়ে দেয়। তো আমরা নগদান বইতে আমরা যোগ করে পাঠিয়েছি, কিন্তু ব্যাংক আসলে যোগ করতে পারলো না। এর ফলে আমাদের নগদান বইতে বেশি দেখানো হয়েছে। এখন আমরা এনএসএফ চেক সেই নগদান বই থেকে এনএসএফ চেক কি করব? নগদান বই থেকে আবারও বাদ দিয়ে দিব। নগদান বই থেকে আবার কি করব? যোগ করা যাবে না, আমাদেরকে বাদ দিতে হবে। নগদান বইয়ের ব্যাংক হতে বিয়োগ করতে হবে। অপশন বিতে রয়েছে। অপশন বি। তাহলে অ্যান্সার হবে বি। এরপরে দেখো, প্রাপ্য নোটের টাকা আদায় 10,000 টাকা, ব্যাংক ভুলবশত পাস বইতে ডেবিট করেছে। পাস বইয়ে কত টাকা ডেবিট বা ক্রেডিট করতে হবে? দেখো, প্রাপ্য নোটের টাকা আদায় করে 10,000 টাকা, কত টাকা? 10,000 টাকা, এটা আদায় হয়েছে ব্যাংক কর্তৃক। কিন্তু ব্যাংক যেহেতু আদায় করলে তার জন্য যেহেতু এটি দায়, সে করবে ক্রেডিট। সে কি করবে? ক্রেডিট করবে 10,000 টাকা।
কিন্তু সে করে ফেলেছে, সে কি করেছে, সে সেটিকে ডেবিট করেছে, ডেবিট করেছে, তাহলে ক্রেডিট করার কথা ডেবিট করে ফেলেছে, তাহলে পার্থক্য হয়ে যাবে দ্বিগুণ, পার্থক্য হয়ে যাবে কেমন, দ্বিগুণ, তাহলে দুই পাশের পার্থক্য কি হয়ে যাবে, দ্বিগুণ, তাহলে 10,000 গুণ 2, 20,000 টাকা। কত টাকা, 20,000 টাকা। এখন আমাদেরকে বলছে পাস বইতে কি করতে হবে, পাস বইতে ক্রেডিট করতে হবে 20,000 টাকা, যেহেতু সে ডেবিট করেছে ভুলবশত, তাহলে এই 20,000 টাকা কি করতে হবে, পাস বইয়ে, পাস বইয়ে ক্রেডিট করতে হবে, ক্রেডিট করতে হবে। ওকে, তাহলে পাস বইয়ে ক্রেডিট হবে কত টাকা, এই যে বলছে পাস বইয়ে কত টাকা ডেবিট বা ক্রেডিট করতে হবে, আমাদের ক্রেডিট হবে 20,000 টাকা, অ্যান্সার হচ্ছে ডি, অ্যান্সার হচ্ছে আমাদের ডি। ওকে, এরপরে দেখো নগদান বই অনুযায়ী ব্যালেন্স 3,000 টাকা, নগদান বই অনুযায়ী ব্যালেন্স কত, 3,000 টাকা, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি 1,000 টাকা, ব্যাংক কর্তৃক আদায়কৃত বিল 500 টাকা, জমাকৃত কিন্তু অমর্যাদাকৃত চেক 2,000 টাকা হলে ব্যাংক বিবরণীর ব্যালেন্স কত, ব্যাংক বিবরণীর ব্যালেন্স কত। ওকে, তো দেখো আমাদের হচ্ছে একটা নগদান বই অনুযায়ী ব্যালেন্স দেওয়া রয়েছে 3,000 টাকা, আমাদেরকে বলেছে ব্যাংক বিবরণীর ব্যালেন্সে যেতে হবে, কোথায় যেতে হবে, ব্যাংক বিবরণীর ব্যালেন্সে যেতে হবে, অর্থাৎ আমাদের সমন্বয় বিবরণী করতে বলেনি কিন্তু, তাহলে সমন্বয় বিবরণী করলে আমরা সেই ছকটা অনুযায়ী করতাম, এখানে আমাদের ওইটা তো করতেই হবে, পাশাপাশি যেগুলো যাবে না সেগুলোর উল্টা কাজ করতে হবে। এখন দেখো এই যে নগদান বই অনুযায়ী 3,000 টাকা, 3,000 টাকা আমরা লিখলাম। ওকে, ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, তাহলে এটি আমাদের যাওয়ার কথা না, ইস্যুকৃত চেক এই যে উপস্থাপন হয়নি এটি ইতোমধ্যে আমরা বাদ দিয়েছি, তো নবদান বইয়ের সাথে এটি যাবে না। ব্যাংক কর্তৃক আদায়কৃত বিল, তাহলে ব্যাংক যদি কোনো কিছু আদায় করে থাকে এটি আমাদের যোগ হয়, এটি কি হয়, যোগ হয়, তো 500 টাকা আমরা যোগ করলাম। এরপর হচ্ছে জমা কিন্তু কিন্তু অমর্যাদা কিন্তু, তাহলে এনএসএফ চেক, এটি হচ্ছে এনএসএফ চেক, তো এনএসএফ আমাদেরকে বাদ দিয়ে দেখাতে হয়, তো এনএসএফটা আমরা বাদ দিব 2,000 টাকা, এনএসএফ আমরা বাদ দিব 2,000 টাকা। ওকে, এটা করলাম। পাশাপাশি এই যে যেটি আমাদের ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপন হয়নি, এটি আমরা ব্যাংকের কলামে কি করতাম, ব্যাংকের বইতে বাদ দিতাম, ব্যাংকের বইতে বিয়োগ করতাম, যেহেতু ব্যাংকের সাথে আমাদের উল্টা কাজ নগদান বইয়ে, তো এটি আমাদেরকে এখানে এনে যোগ করতে হবে, কি করতে হবে, যোগ করতে হবে 1,000 টাকা। কত টাকা, 1,000 টাকা। তাহলে দেখো 3,000 যোগ 500, 3500 থেকে আরো যদি 2,000 বাদ দাও তাহলে 1,500, এবং 1,000 যোগ করলে 2,500 টাকা। কত টাকা, 2,500 টাকা। তাহলে ব্যাংক বিবরণীর ব্যালেন্স ছিল 2,500 টাকা, কত টাকা ছিল, 2,500 টাকা, তাহলে এটির অ্যান্সার হবে ক, এটির অ্যান্সার হবে ক। এরপর দেখো ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 30,000 টাকা, 10,000 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া আছে কিন্তু ব্যাংক কর্তৃক তা আদায় হয়নি, পক্ষান্তরে 20,000 টাকার একটি চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক তা পরিশোধিত হয়নি। আর নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত কত, ব্যাংক বিবরণী দেওয়া আছে 30,000 টাকা, আমরা লিখলাম 30,000। ওকে, এখন 10,000 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক তা আদায় হয়নি, তাহলে ব্যাংকের সাথে এই যে যে আদায় অনাদায়ী চেক বা যে চেক আদায় করতে পারেনি সেটি আমাদের কি করতে হবে, যোগ করতে হবে, 10,000 টাকা যোগ। ওকে, এরপর দেখো বলে দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি, পক্ষান্তরে 20,000 টাকার একটি চেক, 20,000 টাকার একটি চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি। তো এটি আমরা মূলত কি করতাম, এই যে যেটি পরিশোধ হয়নি সেটি হচ্ছে আহ, যে চেকটা আমাদের ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি, এটি আমাদের কি করতে হবে, দেখো এটি আমাদেরকে ব্যাংক থেকে বাদ দিতে হবে, ব্যাংক থেকে কি করতে হবে, বাদ দিতে হবে, ব্যাংক থেকে আমাদের কি করতে হবে, বাদ দিতে হবে। দেখো তাহলে আদায়ের জন্য যদি কোনো চেক জমা দেওয়া হয় কিন্তু ব্যাংক কর্তৃক আদায় না হলে সেটি যোগ হয়, এবং ইস্যুকৃত চেক আমাদের কি করতে হয়, বাদ দিতে হয়, তো ইস্যুকৃত চেক আমাদের 20,000 টাকা, কত টাকা, 20,000 টাকা, তাহলে 30 যোগ 40 থেকে 20 বাদ দিলে 20,000 টাকা থাকে, 20,000 টাকা থাকে, তাহলে অ্যান্সার হবে 20,000। তাহলে আমাদের নগদান বই অনুযায়ী ব্যাংক উদ্বৃত্ত কত ছিল, 20,000 টাকা, অ্যান্সার হবে ঘ। এরপরে 40-এ চলে আসে, একজন দেনাদার সরাসরি 40,000 টাকা ব্যাংকে জমা দিয়েছে, এর জন্য আমানতকারীর বইতে জাবেদা কি হবে। তাই দেখো দেনাদার যদি কখনো ব্যাংকে সরাসরি জমা দিয়ে দেয় তাহলে আমরা কি করব, দেনাদার যেহেতু ব্যাংকে জমা দিয়ে দিয়েছে তাহলে আমাদের ওই দেনাদার কমে যাবে আর ব্যাংকের টাকা বৃদ্ধি পাবে, ব্যাংকের টাকা কি হবে, বৃদ্ধি পাবে, তাহলে আমরা লিখবো ব্যাংক ডেবিট, ব্যাংক ডেবিট, দেনাদার বা প্রাপ্য হিসাব ক্রেডিট, কি লিখবো, দেনাদার বা প্রাপ্য হিসাব ক্রেডিট, দেনাদার ক্রেডিট। তো দেখো এখানে কোথায় ব্যাংক ডেবিট আছে, ব্যাংক ডেবিট আছে, পাওনাদার রয়েছে, পাওনাদার আসবেই না, আর দেনাদার হিসাব এবং ব্যাংক ক্রেডিট, দেনাদার হবে হচ্ছে আমাদের ক্রেডিট, কিন্তু এখানে ডেবিট রয়েছে, উল্টা করেছে। এরপর বলছে নগদান ডেবিট, নগদান আসবে না, আমাদের ব্যাংক ডেবিট হবে। তারপর দেখো ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট, যেটি সঠিক রয়েছে, তাহলে অ্যান্সার হবে ঘ,
তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে ঘ। ওকে। এরপর দেখো, ব্যাংকের মাধ্যমে 3,000 টাকার প্রাপ্য বিল আদায়ে নগদান বইতে কি প্রভাব পড়বে? ব্যাংকের মাধ্যমে 3,000 টাকার প্রাপ্য বিল আদায়, তাহলে ব্যাংকের মাধ্যমে যদি প্রাপ্য বিল আদায় হয় তাহলে সে যে আমাদের নগদান বইতে কি হবে দেখো। ব্যাংক যেহেতু আদায় করেছে, এটি হচ্ছে ডেবিট, এটি হচ্ছে ক্রেডিট মেমো। এটি কি? ক্রেডিট মেমো। তাহলে ক্রেডিট মেমো আমাদের সবসময় নগদান বইতে ডেবিট করতে হবে বা যোগ করতে হবে। দেখো, ডেবিট হবে ব্যাংক কলামে 3,000 টাকা, এটি সঠিক রয়েছে। তাহলে প্রথম কথাই হচ্ছে আমাদের অপশন যেটি রয়েছে এটি হচ্ছে সঠিক। যেহেতু এটি একটি ক্রেডিট মেমো এবং ব্যাংক যেগুলো ক্রেডিট করে আমরা কি করব, ব্যাংকের কলামে ডেবিট করব বা যোগ করব। তাহলে আমাদের 3,000 টাকা ব্যাংকের কলামে যোগ করতে হবে, ব্যাংকের কলামে কি করতে হবে, যোগ করতে হবে। এরপর দেখো, ব্যাংক তার গ্রাহককে সেবা প্রদানের জন্য 600 টাকা ব্যাংক চার্জ ধরেছে, যা গ্রাহক এখনো জানে না। ব্যাংক মিলকরণ বিবরণীতে এই সেবা সম্পর্কীয় চার্জ কিভাবে দেখাতে হবে? তাহলে দেখো, 600 টাকা হচ্ছে আমাদের ডেবিট মেমো। তো ডেবিট মেমো আমরা কি করি, আমাদের বইতে ক্রেডিট করি, আমাদের বইতে ক্রেডিট করি বা বাদ দিয়ে দেখাই। নগদান বইতে ক্রেডিট করি বা কি করি, বিয়োগ করি বা বাদ দিয়ে দেখাই বা বাদ দিয়ে দেখাই। তাহলে আমাদের নগদান বইয়ের ব্যাংক কলাম থেকে বা ব্যাংক ব্যালেন্স থেকে 600 টাকা বাদ দিতে হবে। দেখো, ব্যাংক ব্যালেন্স থেকে নগদান ব্যালেন্সের সাথে যোগ হবে না, ব্যাংক ব্যালেন্সের সাথে 600 টাকা যোগ বলছে। নগদ ব্যালেন্স থেকে, নগদ ব্যালেন্স থেকে 600 টাকা বিয়োগ, নগদান বইয়ের ব্যালেন্স থেকে 600 টাকা বিয়োগ করতে হবে আমাদের ঘ নাম্বার। ঘ নাম্বার নগদান বইয়ের ব্যাংক কলাম হবে এখানে মূলত। এখানে অপশনটা একটু কনফিউজিং করেছে তোমরা। নগদ ব্যালেন্স যদি বলে তাহলে নগদ ব্যালেন্স থেকে আমরা কিছুই করি না। প্রিয় শিক্ষার্থীরা একটু বুঝে নাও, নগদ ব্যালেন্স থেকে আমরা কিছুই করি না। তাহলে নগদ ব্যালেন্স, নগদান বইয়ের নগদ ব্যালেন্স থেকে আমরা কিছুই করব না। আমরা করব কি, নগদান বইয়ের, এখানে ব্যাংক ব্যালেন্স বলতে বোঝাচ্ছে নগদান বইয়ের ব্যাংক ব্যালেন্স। নগদান বইয়ের ব্যাংক ব্যালেন্স থেকে আমরা 600 টাকা বিয়োগ করবো, অর্থাৎ অপশন এ, অপশন এ হচ্ছে কারেক্ট আনসার এখানে। আচ্ছা, এরপরে দেখো, ব্যাংক চার্জ 260 টাকা নগদান বইয়ে ভুলক্রমে 620 টাকা ডেবিট করা হয়েছে, এর ফলে নগদান বই ও ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের মধ্যে গরমিল কত? তা দেখো, এ ধরনের ভুল যখন আমরা করব, এই যে টাকার অঙ্কগুলোর ভিতর যে গরমিল, এ ধরনের ভুল যদি আমরা কখনো করে থাকি সেক্ষেত্রে আমরা দুই পাশে একটি টাকার অ্যামাউন্ট ধরে নিব। দেখো, আমরা ধরে নিলাম আমাদের নগদান বইয়ের ব্যাংক কলাম, নগদান বইয়ের ব্যাংক কলাম এটি, যেখানে আমাদের 1,000 টাকা ব্যালেন্স রয়েছে এবং ব্যাংক বইয়ের, ব্যাংক বইতেও 1,000 টাকা ব্যালেন্স রয়েছে। ওকে, এই যে 1,000 টাকা, এই যে 1,000 টাকা যে ব্যালেন্স রয়েছে, এই দুটির ক্ষেত্রে আমরা কি করব? তো দেখো, ব্যাংক চার্জ 260 টাকা নগদান বইয়ে ভুলক্রমে 620 টাকা ডেবিট করা আছে, ডেবিট মানে যোগ, আর চার্জ করা মানে কি, 260 টাকা চার্জ মানে বিয়োগ করার কথা। তো আমাদের এখানে বিয়োগ করার কথা ছিল 260 টাকা, তা না করে আমরা 620 টাকা যোগ করে ফেলেছি। তাহলে আমাদের হয়ে গিয়েছে 1,620 টাকা, 1,620 টাকা, যেটি ভুল। আমরা ব্যাংকের ক্ষেত্রে ব্যাংক কি করেছে, ব্যাংক এই 620 টাকা কিন্তু মাইনাস করে দেখিয়েছে। তো এই যে মাইনাস করে দেখালে আমাদের কি হবে, 380 টাকা হচ্ছে মূল ব্যালেন্স হবে। এটা হচ্ছে সঠিক। তো এক্ষেত্রে গড়মিলের পরিমাণ হচ্ছে এই দুটির পার্থক্য। এই দুটির পার্থক্য কত, 1,620 থেকে 380 যদি আমরা মাইনাস করি তাহলে কিন্তু আমরা পার্থক্য পেয়ে যাব। দেখো, 0, 4, 2, 1, তাহলে 1,240 টাকা হচ্ছে আমাদের পার্থক্য। 1,240 টাকা কি পার্থক্য? তার মধ্যে পার্থক্য হচ্ছে 1,240 টাকা, পার্থক্য হচ্ছে আমাদের 1,240 টাকা। পার্থক্য কত, 1,240 টাকা। 1,240 এখানে অপশনে দেয়নি কেন, আমরা আবার একটু দেখি। ব্যাংক চার্জ 260 টাকা, তার নগদান বই ভুলক্রমে 620 টাকা ডেবিট করা হয়েছে, এর ফলে নগদান বই ও ব্যাংক বিবরণী উদ্বৃত্তের মধ্যে গড়মিলের পরিমাণ কত? 620 টাকা আমরা নগদান বইতে যোগ করেছি, 1,620 টাকা হয়ে গিয়েছে। আর এরা হচ্ছে এখানে 1,240 টাকা, ব্যাংক বিবরণী ও নগদান বইয়ের ভিতর পার্থক্য হবে 1,240 টাকা। কত টাকা পার্থক্য হবে? 1,240। তোমরা এখানে অপশনে অনেক সময় অ্যান্সার থাকে না, তোমরা হচ্ছে এটা 1,240 করে নিবা, এটার অ্যান্সার হবে 1,240। তাহলে পার্থক্য কত আমাদের? 1,240। উত্তর অপশনে দেওয়া নাই। ওকে। এরপরে, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 73 টাকা, যা নগদান বইতে 37 টাকা ক্রেডিট করা হয়েছে, এতে উভয় উভয় বইয়ের জেরের মধ্যে কত টাকা গরমিল হবে? তো দেখো, আমরা যখন ব্যাংক মঞ্জুরিকৃত সুদ, ব্যাংক মঞ্জুরিকৃত সুদ হচ্ছে ক্রেডিট মেমো, ক্রেডিট মেমো, যা নগদান বইতে 37 টাকা ক্রেডিট করা হয়েছে। আচ্ছা, তাহলে সুদ ক্রেডিট মেমো আমাদের করার কথা যোগ, কিন্তু আমরা করেছি কি, বিয়োগ। এখন আমরা দুই পাশেই ধরো 100 টাকা ধরে নিলাম, নগদান বইতে আছে 100 টাকা এবং ব্যাংক বইতে আছে আমাদের 100 টাকা। ওকে, 100 টাকা, 100 টাকা। ওকে, তো মঞ্জুরিকৃত সুদ ব্যাংক কি করেছে, যোগ করেছে 73 টাকা,
তো 173 টাকা এখানে ব্যালেন্স হয়েছে, যেটি সঠিক। আর আমরা ক্রেডিট করেছি, তার মানে কি? তার মানে কি 37 টাকা আমরা বিয়োগ করেছি, তা বিয়োগ করলে আমাদের কি হয়েছে, আমাদের এখানে 63 টাকা আছে। কত টাকা আছে? 63 টাকা। তাহলে দুই পাশের মধ্যে গড় মিল হবে 110 টাকা। কত টাকা পার্থক্য হবে? 110 টাকা, যেটি আমাদের অপশন খতে রয়েছে, অপশন খতে রয়েছে। ওকে। 45-এ আসো, জনাব জব্বারের জন্য। জনাব জব্বারের নগদান বই অনুযায়ী ব্যাংক ব্যালেন্স, নগদান বই অনুযায়ী ব্যাংক ব্যালেন্স 38,000 টাকা। গৃহ নির্মাণ ঋণের কিস্তি বাবদ ব্যাংক সরাসরি 18,000 টাকা পরিশোধ করেছে, ব্যাংক বিবরণীর ব্যালেন্স কত? তো দেখো, বই নগদান বই অনুযায়ী ব্যাংক ব্যালেন্স 38,000 টাকা, এবং এই যে ব্যাংক সরাসরি পরিশোধ করেছে, এটি হচ্ছে আমাদের, এটি ডেবিট মেমো, একটি ডেবিট মেমো। এবং ডেবিট মেমো কি হয়? আহ নগদান বইয়ের সাথে বিয়োগ হয়। ডেবিট মেমো কি হয়? নগদান বইয়ের সাথে বিয়োগ হয়। তাহলে 38,000 থেকে আমরা 18,000 টাকা যদি বিয়োগ করি, 18,000 টাকা যদি বিয়োগ করি, তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি 20,000 টাকা। কত টাকা? 20,000 টাকা। তাহলে অ্যান্সার পাচ্ছি আমরা 20,000 টাকা। তাহলে ব্যাংক বিবরণীর ব্যালেন্স ছিল সেই সময় 20,000 টাকা। ওকে। এরপর দেখো, পাস বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্তের পরিমাণ, এখানে ব্যাংক জমা অতিরিক্তের পরিমাণ হবে, ব্যাংক জমা অতিরিক্তের পরিমাণ 21,000 টাকা। পাওনাদারকে ইস্যুকৃত 4,500 টাকার একখানা চেক ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি। নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্তের পরিমাণ কত? তাহলে দেখো, আমরা বলছি যে পাস বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত হচ্ছে 21,000 টাকা। তাহলে ব্যাংক জমা অতিরিক্ত থাকা, ব্যাংক জমা অতিরিক্ত থাকা হচ্ছে মাইনাসে থাকা। কিসে থাকা? মাইনাসে থাকা। পাওনাদারকে ইস্যুকৃত 4,500 টাকার একখানা চেক ব্যাংক কর্তৃক এখনো পরিশোধিত হয়নি। দেখো, এই যে চেক পরিশোধ হলে সেটিও আমরা কি করি? বিয়োগ করি। সেটিও আমরা ব্যাংক বই থেকে বিয়োগ করি। তাহলে এই দুটি, যদি দুটি কলামই মাইনাস হয়, তাহলে মাইনাস হলে আমাদের কি হচ্ছে? 25,500 টাকা বিয়োগ হচ্ছে। 25,500 টাকা মাইনাস বা বিয়োগ হচ্ছে হচ্ছে আমাদের নগদান বইয়ের উদ্বৃত্ত। তাহলে 25,500 টাকা হচ্ছে জমা অতিরিক্তের পরিমাণ বা হচ্ছে বিয়োগ। তাহলে অ্যান্সার হবে হচ্ছে আমাদের গ। অ্যান্সার হবে কি? গ। 46-এ আসো, নগদান বই ও ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক ব্যালেন্সের গড় মিলের কারণ কোনটি? তা দেখো, কোন দুটি মানে কোন বিষয়গুলো আমাদের দুটি বইয়ের মধ্যে পার্থক্য সৃষ্টি করে? বলছে ব্যাংক কর্তৃক সরাসরি অর্থ পরিশোধ, ব্যাংক যদি কখনো সরাসরি অর্থ পরিশোধ করে সেটিকে আমরা বলি ডেবিট মেমো, সেটিকে আমরা ডেবিট মেমো বলি, এবং এটি পার্থক্য সৃষ্টি করে। তো এই কথাটি ঠিক আছে। ব্যাংক জমাকৃত চেকের প্রত্যাখ্যান, অর্থাৎ এনএসএফ চেক, এনএসএফ চেক এটিও পার্থক্য সৃষ্টি করে। বিনিয়োগের সুদ নগদে পাওয়া গেল, তো নগদের সাথে আমাদের ব্যাংকের কোনো সম্পর্ক নেই। তাহলে 1 ও 2 অ্যান্সার। তাহলে অ্যান্সার কি? 1 ও 2। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হবে আমাদের 1 ও 2। এরপরে দেখো, বলছে ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত না হলে, ইস্যুকৃত চেক যদি ব্যাংকে উপস্থাপিত না হয় সেক্ষেত্রে কি হয়? নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত বেশি থাকে। নগদান বই থেকে আমরা বিয়োগ করি, তো এটি বেশি থাকবে না, কম থাকবে। তাহলে অপশন 1 সঠিক নয়। নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত কম থাকে, এটি ঠিক আছে। ব্যাংক বিবরণীর ব্যাংক উদ্বৃত্ত বেশি থাকে, এটিও ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে 2 ও 3। তাহলে অ্যান্সার হবে 2 ও 3। এরপরে দেখো, ব্যাংক আমানতকারীর আমানতের উপর মঞ্জুর করে, কি কি মঞ্জুর করে? দেখো, আমরা যে টাকা জমা রাখি সেটির ক্ষেত্রে ব্যাংক কি কি মঞ্জুর করতে পারে? বলছে মুনাফা মঞ্জুর করে, তারপর বলছে সুদ, লভ্যাংশ মঞ্জুর করে, সুদ মঞ্জুর করে। তো দেখো, ব্যাংক মূলত, ব্যাংক মূলত আমাদেরকে আমানতের উপর সুদ প্রদান করে, এবং হচ্ছে মুনাফা প্রদান করে এবং সুদ প্রদান করে। তো লভ্যাংশ দিবে হচ্ছে শেয়ার হোল্ডারদের, তো এটি আমাদেরকে ব্যাংক প্রদান করে না। তাহলে 1 ও 3 হচ্ছে অ্যান্সার। 1 ও 3 হচ্ছে অ্যান্সার। এরপর দেখো, ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্য কি? জমার সঠিক উদ্বৃত্ত নির্ণয় করা, ভুল চিহ্নিত করা, ভুল সংশোধন করা। দেখো, এই যে ভুল চিহ্নিত করে আমরা মূলত সংশোধন করি, এবং পাশাপাশি জমার সঠিক উদ্বৃত্ত নির্ণয় করি, সবগুলোই কিন্তু ব্যাংক বিবরণীর উদ্দেশ্য, ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্য। তাহলে অ্যান্সার হবে 1, 2 ও 3। এরপরে দেখো, ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যান হলে প্রভাবিত হয়, ব্যাংকে জমাকৃত চেক যদি প্রত্যাখ্যান হয় সেক্ষেত্রে আমাদের ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব কমে যায়, মানে ক্রেডিট হয়। পাশাপাশি দেনাদার হিসাব বৃদ্ধি পায়, যেহেতু দেনাদার কাছ থেকে আমরা চেকটি পেয়েছিলাম সেটি আবার ফেরত দিচ্ছি, তাহলে দেনাদার হিসাব আবার ডেবিট হয়। তাহলে এই পাওনাদার বা প্রদেয় হিসাব এটির কোনো কাজ নেই। তাহলে অ্যান্সার হবে 1 ও 2। তাহলে এটির অ্যান্সার আমাদের ক। এটির অ্যান্সার হচ্ছে ক। এর অ্যান্সার কি? ক। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের 50টি এমসিকিউ, দুটি চ্যাপ্টারের উপর 50টি এমসিকিউ সলভ করলাম। তোমরা ইতোমধ্যে জেনেছো আমাদের এফআরসি ফাইনাল রিভিশন কোর্স চলমান রয়েছে, ব্যবসায় শিক্ষা বিভাগ, মানবিক বিভাগ এবং আলিমের জন্য, এই 26 ব্যাচের জন্য তোমাদের জন্য আমাদের এফআরসি বা ফাইনাল ডিভিশন কোর্স চালু রয়েছে। তোমরা যে কোনো সময় চাইলে এনরোল করতে পারো, এবং আমাদের ক্লাসগুলো করে নিয়মিত উপকৃত হচ্ছে সেই আশা করি। আমরা এখন দুটি সৃজনশীল দেখবো, যার মাধ্যমে তোমাদের আজকের ক্লাসটি শেষ করব। তো তোমরা যারা জয়েন হতে চাও, আমাদের কোর্সে এনরোল করতে চাও, তারা কিন্তু আমাদের পেজে নক করতে পারো অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারো।
তো দেখো, সুমন ট্রেডার্সের হিসাব বই থেকে 2024 সালের 31 ডিসেম্বরে এই লেনদেনগুলো, 6টি লেনদেনের কথা বলা হচ্ছে এখানে ব্যাংক সমন্বয় বিবরণী সংক্রান্ত। যেখান থেকে আমাদের কি প্রশ্ন করছে, প্রথম বলছে 6 নং দফায় ব্যাংকে মোট কত টাকা বৃদ্ধি পেয়েছে তার পরিমাণ নির্ণয় করো। বলছে 6 বলছে 3,000 টাকার একটি প্রাপ্য বিল 200 টাকা বাট্টায় ব্যাংকে বাট্টাকরণ করা হয়েছে, কিন্তু নগদান বইতে সম্পূর্ণ মূল্য দেখানো হয়েছে। তো দেখো, আমাদের 3,000 টাকা, 3,000 টাকার বিল আমরা 200 টাকা বাট্টা করেছি, মানে 200 টাকা আমরা ব্যাংকের কাছ থেকে ভাঙিয়ে নিয়েছি, ফলে ব্যাংক 200 টাকা সার্ভিস চার্জ কেটেছে। ফলে আমাদের 2800 টাকা নগদান বইতে দেখানো উচিত ছিল। কিন্তু আমরা কি করেছি, আমরা আমরা হচ্ছে সম্পূর্ণ মূল্য ডেবিট করেছি। এর ফলে 6 নং দফায় ব্যাংকে মোট কত টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে ব্যাংকে আমাদের 200 টাকায় কিন্তু বৃদ্ধি পেয়েছে। ব্যাংকে কত টাকা বৃদ্ধি পেয়েছে, 200 টাকায় কিন্তু বেশি দেখানো হয়েছে। 6 নং দফায় ব্যাংকে মোট কত টাকা বৃদ্ধি পেয়েছে তার পরিমাণ নির্ণয় করো। তাহলে ব্যাংকে আমরা মূলত 200 টাকা বেশি দেখিয়েছি, বেশি দেখানো হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে ব্যাংক কর্তৃক আদায়কৃত বা বৃদ্ধিকৃত মোট টাকার পরিমাণ নির্ণয় করো। তাহলে ব্যাংক থেকে আদায়কৃত বা বৃদ্ধিকৃত টাকার পরিমাণ হচ্ছে ক্রেডিট মেমো সমূহ। কোনগুলো? ক্রেডিট মেমো গুলো তোমাদেরকে নির্ণয় করতে বলেছে, ক্রেডিট মেমো সমূহ। তাহলে ক্রেডিট মেমো সমূহ কত কত হবে একটু দেখো। তাহলে প্রথম যেটি রয়েছে, ব্যাংক জমা অতিরিক্ত, এটি আমাদের কোনো কাজে লাগছে না। একটি চেক ইস্যু করা হচ্ছে, উপস্থাপন হয়নি, এটি ক্রেডিট মেমো, এটি দরকার নেই। বলছে 1150 টাকার একটি চেক, 3 নম্বর যেটি রয়েছে, 1150 টাকার একটি চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি, এটিও করতে পারেনি। বলছে ব্যাংক 75 টাকা সুদ মঞ্জুর করেছে, 50 টাকা চার্জ করেছে, তাহলে ব্যাংক বৃদ্ধি করেছে হচ্ছে 75 টাকা। এরপরে একজন দেনাদার 1,000 টাকার একটি সরাসরি ব্যাংকে জমা দিয়েছে, তাহলে আরো 1,000 টাকা আমাদের যোগ হবে। আর হচ্ছে প্রাপ্য বিল হচ্ছে 2800 টাকা যোগ করেছে, প্রাপ্য বিলের জন্য কত যোগ করেছে? 2800 টাকা। তাহলে এই বিষয়গুলো হচ্ছে আমাদের মূলত এই যে ক্ষয়ের অ্যান্সার দেখো, তাহলে 2875 টাকা। কত টাকা? 3,875 টাকা আমাদের হচ্ছে ব্যাংক ক্রেডিট মেমো করেছে। তাহলে এটির অ্যান্সার হবে, ক্ষয়ের অ্যান্সার হবে আমাদের 3,875 টাকা। এরপর হচ্ছে লেনদেনগুলো দ্বারা একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী যদি আমরা প্রস্তুত করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে একটু দেখো। ব্যাংক সমন্বয় বিবরণী যদি আমরা প্রস্তুত করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে দেখো। ব্যাংক সমন্বয় বিবরণী আমরা যদি করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, একটি ছক যদি আমরা করি, দেখো, ধরো এইভাবে আমরা একটা ছক করছি। তো এখানে আমরা একটি টাকার কলাম দিলাম, আরো একটি দিই। তো এই যে যে দুটি টাকার কলাম দিলাম, তো দেখো আমাদের কি দেওয়া রয়েছে এখানে, তোমরা বিবরণ লিখতে পারো, বিবরণ টাকা টাকা। ওকে। তো বিবরণ টাকা টাকা আমরা দেখলাম যে নগদান বই অনুযায়ী দেওয়া আছে ব্যাংক জমা অতিরিক্ত। তাহলে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত, বা হচ্ছে নগদান বই অনুযায়ী যেটি অতিরিক্ত, সেটি আহ, হচ্ছে আমাদের কি হবে, ক্রেডিট ক্রেডিট উদ্বৃত্ত দেওয়া আছে আমাদের। নগদান বই অনুযায়ী ক্রেডিট উদ্বৃত্ত দেওয়া আছে 8,500 টাকা। কত টাকা? 8,500 টাকা আমাদের দেওয়া আছে নগদান বই অনুযায়ী জমা অতিরিক্ত। তাহলে এই যে জমা অতিরিক্ত যদি দেওয়া থাকে, এটিকে আমরা বলতে পারি পাস বই অনুযায়ী উদ্বৃত্ত, বা হচ্ছে এটাকে আমরা ক্রেডিট হিসাবে দেখাতে পারি 8,500 টাকা। তো 8,500 টাকা আমরা ক্রেডিট হিসাবে দেখাই নগদান বই অনুযায়ী। এরপরে দেখো আমাদের কোন বিষয়গুলো যোগ হবে। তো যোগগুলো আমরা একটু দেখি। আর একটি চেক ইস্যু করা হয়েছে কিন্তু পরিশোধ করা হয়নি, তাহলে এটি আসবে না। তাহলে 3250 টাকা, 3250 টাকার একটি চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংকে উপস্থাপন হয়নি, তাহলে ব্যাংকের সাথে কাজ, এটি আমাদের আসবে না। এবার হচ্ছে 1,150 টাকার একটি চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি, এটিও আমাদের আসবে না। ব্যাংক 75 টাকা সুদ মঞ্জুর করেছে এবং 50 টাকা সার্ভিস চার্জ ধার্য করেছে, তাহলে 75 টাকা আমাদের যোগের ভিতর যাবে। আমাদের যোগের ভিতর এটি কত নম্বরে ছিল? 4-এ ছিল। তাহলে আমরা যদি লিখি 4-এ হচ্ছে 75 টাকা যোগ। ওকে। এরপরে দেখো, একজন দেনাদার 1,000 টাকা ব্যাংকে সরাসরি জমা দিয়েছে, তাহলে 5 নাম্বারও আমাদের যোগ হবে, যেটি 1,000 টাকা। এরপরে দেখো, 3,000 টাকার একটি প্রাপ্য বিল 200 টাকা বাট্টায় ব্যাংকে বাট্টাকরণ করা হয়েছে কিন্তু নগদ বইতে সম্পূর্ণ মূল্য দ্বারা ডেবিট করা হয়েছে। তাহলে দেখো এখানে আমরা 200 টাকা বেশি দেখিয়েছি, আমরা কিন্তু কথে ইতোমধ্যে লিখেছি যে 200 টাকা বেশি দেখানো হয়েছে। তো এই যে আহ 200 টাকা যে বেশি দেখানো হয়েছে, সেটি আমাদেরকে বাদ দিতে হবে, সেটি আমাদের কি করতে হবে? 6 নাম্বারও আমাদের বাদ দিতে হবে। তাহলে এখানে আমাদের যোগের আইটেম পেলাম দুটি, যোগের আইটেম পেলাম দুটি, তাহলে 1,075 টাকা হচ্ছে আমাদের
যোগ, তাহলে 8,500 থেকে আমরা যদি 1,075 মাইনাস করি সেক্ষেত্রে আমাদের কত হয়? 7,425 টাকা। ওকে, এরপরে আমরা বিয়োগ করব কি কি, বিয়োগ সমূহ যদি বাদ দেওয়ার আইটেমগুলো যদি একটু দেখি তাহলে বাদ দিতে পারি আমরা কি কি। আমি বলেছি যে প্রথমগুলো 1 2 3 এগুলো লাগবে না। চারে দেখো, চার্জ ধরেছে 50 টাকা, তাহলে 4 নাম্বার যাবে। চার্জ ধরেছে 50 টাকা, তাহলে এটি বাদ হবে। এরপরে দেখো 3,000 টাকার একটি চেক, এটা হচ্ছে 200 টাকা বাদ দিতে হবে, তাহলে ছয়ও বাদ হবে। তাহলে আমাদের আর কি বাদ যাবে? 6 নং। 6 নং বাদ যাবে, যেখানে 200 টাকা রয়েছে। তাহলে 250 টাকা, 250 টাকা আরো বাদ দিতে হবে। আরো বাদ দিতে হবে কত? 250 টাকা। তাহলে এখানে কত হয়? 7,600। 7,675 টাকা হচ্ছে ব্যাংক জমা অতিরিক্ত। তাহলে ব্যাংক জমা অতিরিক্ত, ব্যাংক জমা অতিরিক্ত 7,650 টাকা। ওকে, এটি আমাদের অ্যান্সার। তাহলে সম্বন্ধিত যে ব্যাংক জমা অতিরিক্ত 7,650 টাকা, এটি আমাদের অ্যান্সার। আমরা এই ব্যাখ্যা আমি এখানে বিবরণগুলো লিখিনি, শুধু নাম্বারগুলো করে দিয়েছি, তোমরা বিবরণগুলো একটু লিখে নিবা। এবং তোমাদের এইচডব্লিউ থাকবে এই দুটি সৃজনশীল, যেগুলো তোমরা আমাদের স্টুডেন্ট গ্রুপ যেখানে রয়েছে সেখানে সাবমিট করলে আমি তোমাদের খাতাগুলো চেক করে দিব হয়েছে কিনা। তো আমাদের 2 নং যেটি রয়েছে সেটি একটু তোমাদেরকে আমি বুঝিয়ে দিই। দেখো, বলছে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 12,000 টাকা। কত টাকা? 12,000 টাকা। আচ্ছা, এখানে আরো কয়েকটি লেনদেন দিয়েছে। প্রথমে হচ্ছে 5 নং দফায় নগদান বইতে কত টাকা কম বা বেশি দেখানো হয়েছে। ব্যাংকে ভাঙানো 2,000 টাকার প্রাপ্য বিল 60 টাকায় বাট্টা না দিয়ে সম্পূর্ণ টাকাই নগদান বইতে দেখানো হয়েছে। তাহলে আমরা কত টাকা বেশি বা কম দেখিয়েছি? আমরা 60 টাকা বেশি দেখিয়েছি। 60 টাকা বেশি দেখানো হয়েছে। ওকে, এবার দেখো কেবল নগদান বইতে লেখা হয়েছে, তার পরিমাণ নির্ণয় করো। দেখো, নগদান বইতে লিখেছি কিন্তু ব্যাংকের বইতে লেখা হয়নি, এমন লেনদেনের পরিমাণ লিখতে বলেছে। বলছে ইস্যু করা চেক, এটি আমাদের নগদান বইতে লেখা হয়েছে। ব্যাংকে জমা দেওয়া আছে, এখন আদায় হয়নি, এটিও কিন্তু শুধুমাত্র নগদান বইতে লেখা হয়েছে। এটি হচ্ছে আমাদের ব্যাংকের বইতে লেখা হয়েছে, নগদান বইতে লেখা হয়নি। ব্যাংকে ভাঙানো চেক সম্পূর্ণ টাকায় নগদান বইতে লেখা হয়েছে, তাহলে এটি হচ্ছে ব্যাংকে যেহেতু ভাঙিয়েছি ব্যাংকেও লেখা হয়েছে, তাহলে এটি আর যাবে না। ব্যাংক লভ্যাংশ বাবদ 500 টাকা আদায় করেছে, যা নগদান বইতে লেখা হয়নি, এটিও যা আসবে না। ব্যাংক 100 টাকা সার্ভিস চার্জ আছে, সুদ মঞ্জুর, এগুলো আসবে না। তাহলে আমাদের ক্ষয়ে যাবে এই দুটি লেনদেন, 2 ও 3। বলছে 5,000 টাকা এবং 8,000 টাকা। তাহলে আমাদের এই দুটি যদি আমরা লিখি 5,000 এবং 8,000, এটি একটু ব্যাখ্যা সহকারে লিখবা যে নগদান বইতে লেখা হয়েছে ব্যাংকে লেখা হয়নি এমন লেনদেনের পরিমাণ, তারপরে 2 এবং 3 দেখিয়ে এই দুটি যোগ করে দিবা। তাহলে 13,000 টাকা হচ্ছে তোমাদের ক্ষয়ের অ্যান্সার। ক্ষয়ের অ্যান্সার হচ্ছে 13,000 টাকা। এরপরে গতে বলছে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে। তো ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতে চাইলে আমাদেরকে একটি স্লাইড অ্যাড করতে হবে। দেখো, এখানে আমরা আবারও আগের মতো একটি ছক এঁকে নিই। তো বলে লিখবা ব্যাংক সমন্বয় বিবরণী, তারিখ দিবা, তোমার তারিখ যদি দেওয়া থাকে, দেওয়ার পর দুটি টাকার কলম নিবা এবং উপরে লিখবা, উপরে লিখতে পারো এভাবে বিবরণ টাকা টাকা। ওকে, তো দেখো আমাদের কি দেওয়া রয়েছে, ব্যাংক বিবরণী যে ব্যাংক জমার উদ্বৃত্ত। তো ব্যাংক বই অনুযায়ী আমরা উদ্বৃত্ত লিখবো, ব্যাংক বই অনুযায়ী উদ্বৃত্ত। তো দেখো ব্যাংক বই অনুযায়ী উদ্বৃত্ত কত আছে আমাদের? 12,000 টাকা। কত টাকা? 12,000 টাকা, এটি আমরা লিখলাম 12,000 টাকা। ওকে, এখন কি কি যোগ হবে, ব্যাংক বইয়ের সাথে কি কি যোগ হয়, যোগের আইটেমগুলো আমরা একটু লিখবো। দেখো, ব্যাংকে উপস্থাপন হয়নি, এটি হচ্ছে বাদ যাবে। আহ, ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি, এটি হচ্ছে আমাদের যোগ হবে। তাহলে 3 নাম্বারটা আমরা যোগ করব। 3 নাম্বারটা যোগ করি, 3 নাম্বারে আছে আমাদের অ্যামাউন্ট কত? অ্যামাউন্ট আছে 8,000 টাকা। 8,000 টাকা। এরপরে বলছে চারে দেখো একজন 4,000 টাকা সরাসরি জমা দিয়েছে, তাহলে এটি আমাদের প্রয়োজন নেই। ব্যাংকে ভাঙানো 2,000 টাকার প্রাপ্য বিল 60 টাকা বাদ না দিয়ে সম্পূর্ণ টাকাই নগদান বইতে লেখানো হয়েছে, এটি ব্যাংকে ইতিমধ্যে দেখানো হয়েছে। ব্যাংক লভ্যাংশ বাবদ 500 টাকা আদায় করেছে, যা নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক 100 টাকা চার্জ ধরেছে এবং 300 টাকা সুদ মঞ্জুর করেছে, কিন্তু বিষয় দুটি নগদান বইতে লেখা হয়নি। আচ্ছা, নগদান বইয়ের আর কোনো কাজ এখানে দেখছি না আমরা। আহ, আমরা আমাদের যোগের আইটেমটা পেয়ে গেলাম, তো যোগ আমরা এখানে করে দিব 8,000 টাকা। তাহলে হয় আমাদের 20,000 টাকা। এরপরে এরপরে আমাদের বিয়োগ কোনগুলো করতে হবে। দেখো, বিয়োগ রয়েছে খুবই সামান্য। বলছে 5,000 টাকার চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংকে উপস্থাপন করা হয়নি, তাহলে ইস্যু করা হচ্ছে 5,000 টাকার চেক। তাহলে দেখো এই যে এটি হচ্ছে আমাদের 2 নং এ ছিল, কততে ছিল? 2 নম্বরে। তাহলে 5,000 টাকার চেক আমরা যদি ইস্যু করি,
তাহলে এটি বিয়োগ হবে, এটি কি হবে, বিয়োগ হবে। তাহলে আমাদের 15,000 টাকা হচ্ছে উদ্বৃত্ত। ব্যাংক সমন্বয় বিভাগের সমন্বিত জের হচ্ছে 15,000 টাকা। ওকে, তাহলে এটির অ্যান্সার হবে আমাদের 15,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের 50টি এমসিকিউ এবং 2টি সৃজনশীল তোমাদেরকে এইচডাব্লিউ দিয়েছি, এটি পূর্ণাঙ্গভাবে করে আমাদেরকে খাতা জমা দিতে হবে। তোমরা এই 2টি সৃজনশীল আমাদের স্টুডেন্ট গ্রুপে জমা দিবা, এবং আমরা আশা করব তোমরা আমাদের আজকের ক্লাসটি করে রেওয়া মিল এবং ব্যাংক সমন্বয় বিবরণী তোমাদের পূর্ণাঙ্গ প্রিপারেশন নিশ্চিত হচ্ছে। আমাদের যে এক্সাম রয়েছে, ক্লাস টেস্ট রয়েছে, সেটিতেও তোমরা পার্টিসিপেট করবে। তো আমরা আমাদের ক্লাসটি আজকে শেষ করছি। এর পূর্বে আমি আবারও জানিয়ে দিই, আমাদের কিন্তু ফাইনাল রিভিশন কোর্স এফআরসি 26 চলমান রয়েছে। তোমরা যারা এনরোল করতে চাও তাদের জন্য এখনো ভর্তি বা এনরোলমেন্ট ওপেন রয়েছে। তোমরা আমাদের পেজে নক করতে পারো, আমাদের আমাদের যে ওয়েবসাইট রয়েছে bdsoi.com, সেখানে ভিজিট করতে পারো। চাইলে কিন্তু আমাদের মানবিক ব্যবসায় শিক্ষা এবং আলিমের ফাইনাল রিভিশন কোর্সে এনরোল করতে পারবা। তো আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।